জসিমউদ্দিনের কবিতায় আছে, হয়তো এমনি পাখির মতো এডাল ওডাল করি। তবে এডাল ওডাল তো শুধু পাখিরাই করে না, রাজনীতির লোকজনও হামেশাই করে থাকে, বিশেষ করে ভোটের আগে। বিধানসভা ভোটের 1 বছর আগে আজ ওই ডাল বদল দল বদল নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড়। সেই নিয়েই এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন। বিধানসভা ভোটের 1 বছর আগে শুভেন্দু অধিকারী জেলাতেই বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। 26-এর আগে ধাক্কাবঙ্গ বিজেপিতে। দ্বিতীয় প্রশ্ন। জেলা সভানেত্রীর পদ হারানোর আশঙ্কা থেকেই দলত্যাগ। দল বদলুদের হারাবে হলদিয়ার মানুষ, আক্রমণ বিরোধী দলনেতার। ভোট এলেই দেখা যাবে পাল্টা চ্যালেঞ্জ তাপসী। কিন্তু এ রাজ্যে পদত্যাগ না করে দলত্যাগের ট্র্যাডিশন কি চলতেই থাকবে? তৃতীয় প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে আমায় কোণঠাসা করার চেষ্টা হয়েছে। বিজেপি ছেড়েই তমলুকের সাংসদকে নিশানা তাপসী। জঞ্জাল ভাগাড়ে গেছে, পাল্টা আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বছর ঘুরলেই ভোট, তার আগে এমন দলীয় কোন্দলে কতটা ক্ষতি হলো বিজেপি? চতুর্থ প্রশ্ন। আমিও খুন হতে পারি। বেলঘরিয়া শুট আউটের পর আশঙ্কায় খোদ তৃণমূলেরই কাউন্সিলর। ডাক্তার দেখাতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, আতঙ্কে স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষায় বারবার কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? পঞ্চম প্রশ্ন। ক্যাম্পাসে ঢুকলো সাদা পোশাকের পুলিশ। তৃণমূলপন্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ এসএফআই ডিএসওর। পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা এক ছাত্রে। আজ ক্যাম্পাসে ঢুকলো, তাহলে ঘটনার দিন কেন ক্যাম্পাসে ঢোকেনি পুলিশ? এ প্রশ্ন তো উঠবেই। তবে শুরুতেই দেখাবো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক ভোটের 1 বছর আগেই। দেখুন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। খোদ শুভেন্দু অধিকারীর গড়েই বিজেপিতে ভাঙন ধরল। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম বিজেপির পর এবার তিনি তৃণমূলে। সোমবার তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করলেন তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির কোর কমিটির সদস্য শ্যামল মাইতিও। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেন। 1997 থেকে 2017 সাল, দীর্ঘ 20 বছর হলদিয়া পুরসভার সিপিএমের কাউন্সিলর ছিলেন তাপসী। 2016 সালে হলদিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের টিকিটে জয়ী হন। এরপর 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গেই এক মঞ্চে বিজেপিতে যোগ দেন তিনি। পরের বছর 2021-এ বিজেপির টিকিটে হলদিয়াতেই জেতেন তাপসী মণ্ডল। এবার 2026-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন তিনি। যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার, এখন এই বিষয় নিয়ে কথা বলছেন। শুভেন্দু অধিকারীর অস্বস্তিতে বেজায় খুশি তৃণমূল। নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল সেটা আপনি টের পেলেন না। তবে দলত্যাগীদের মধ্যে অনেকেই এখনো বিধায়ক পদ ছাড়েননি। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দলবদল নিয়ে বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে উত্তরপ্রদেশের সীতাপুরে যা ঘটেছে তাকে ধিক্কার দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। ভর দুপুরে জাতীয় সড়কের ওপর জনপ্রিয় হিন্দি দৈনিকের সাংবাদিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পরিবারের দাবি, রাজ্যে ধান কেনা, স্ট্যাম্প ডিউটিতে দুর্নীতি নিয়ে সম্প্রতি একের পর এক খবর করছিলেন রাঘবেন্দ্র বাজপেয়ী। এরপরই তার কাছে হুমকি ফোন আসতে শুরু করে। তাহলে কি দুর্নীতির খবর করার জেরে নৃশংসভাবে খুন হতে হলো ওই সাংবাদিককে? কোথায় গেল অপরাধ দমনে উত্তরপ্রদেশ সরকারের ওই তথাকথিত জিরো টলারেন্স নীতি? এ নিয়ে এই অনুষ্ঠানে অবশ্যই আলোচনা হবে, কিন্তু তার আগে আজকের মূল বিষয়ে চলে আসবো। দলবদল বিজেপি থেকে তৃণমূলে।
আমি কেন বলছি যে তাপসী মণ্ডলের বিজেপি ত্যাগ এটা আর 5 জন বিধায়কের মতো নয়, তার থেকে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? প্রথম কথা যে 2020 সালের 19শে ডিসেম্বর খোদ অমিত শাহের সভায় স্বয়ং শুভেন্দু অধিকারীর সঙ্গে এক সভায় এক মঞ্চে সিপিএমে তখন ছিলেন, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় কারণ হলো যে শুভেন্দু অধিকারীর দুর্গ হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর, সেখানকার তমলুক একেবারে খাস তালুক, সেখানকার বিধায়ক যদি বিধানসভা ভোটের মেরে কেটে 1 বছর আগে তৃণমূলে চলে যায়, এই প্রশ্ন তো উঠবেই, যে প্রশ্নের উত্তর প্রথমেই তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি প্রতিনিধি দেবে। একে একে নিভিছে দেউটি। তরুণজ্যোতি। তাপসী মণ্ডল আজকে ছেড়ে চলে গেলেন, না পৃথিবী ছেড়ে চলে যাননি, বিজেপি ছেড়ে তোমাদের তৃণমূল জয়েন ছেড়ে করেছেন। চলে গেলেন। সুমনদা খুব পরিষ্কার কথাটা বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি কোনো নেতার পার্টি নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পার্টি নয়, শুধুমাত্র জেপি নাড্ডার পার্টি নয় বা অমিত শাহর পার্টি নয়। প্রায় 13 কোটি যে প্রাইমারি মেম্বার্স আছে ভারতীয় জনতা পার্টি, তাদের পার্টি ভারতীয় জনতা পার্টি। একজন চলে গেলে ভারতীয় যেভাবে প্রজেক্ট করা হচ্ছে বিপুল ক্ষতি হলো, তা হবে না। যদি তাই হতো, এই বিপুল ক্ষতিতে আমাদের কর্মীরা দুঃখ প্রকাশ করতো, কিন্তু একটু হলদিয়ায় খোঁজ নাও, হলদিয়া দেখবে লাড্ডু বিলি হচ্ছে, মানুষ খুব খুশি। কেন খুশি? জাস্টিস গাঙ্গুলি উপনির্বাচনে তৃণমূল জিতলেও লাড্ডু বিলি হয়, জাস্টিস সেটাও গাঙ্গুলি তো মানুষেরই রায়। জাস্টিস গাঙ্গুলি যখন উনি পলিটিক্সের হয়তো নতুন, কিন্তু বিচারপতি ছিলেন, তো ওপর থেকে দেখতেন, ইনি অনেক কিছু ভালোভাবে দেখতে পারেন। তিনি একটা তার রাজনীতিতে আসার পরও তার ওই বিচক্ষণতা তিনি হারিয়ে ফেলেননি। কয়েকদিন আগে একটা অভিযোগ তিনি করেছিলেন। কি অভিযোগ করেছিলেন? যে একটা শ্রমিক সংগঠন, যেমন ভারতীয় জনতা পার্টি কোনো শ্রমিক সংগঠন করতে পারে না, শ্রমিক সংগঠন সংঘের আছে। ভারতীয় জনতা পার্টি যেমন ছাত্র সংগঠন নেই, ওটা সংঘের আছে, সেরকমই সেখান থেকে একটা অভিযোগ আসে সংঘের আর শ্রমিক সংগঠন থেকে, যে পোর্ট এলাকায় উল্টোপাল্টা কিছু কাজ হচ্ছে। সেটাকে নিয়ে প্রশ্ন করা হয় এই তাপসী দেবীকে। প্রশ্ন করার পর ওনার রাগ হয়ে যায় প্রচুর, ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ, এই তাপসী দেবী যখন এই কথাগুলো বলছেন, এত কিছু আসছেন, তখন আরেকটা ইস্যুও হয়েছে। কয়েকদিন আমাদের সংগঠন পর্ব চলছিল এবং আমাদের পর্যবেক্ষক মাননীয় সুনীল বনশাল মহাশয় তিনি পরিষ্কার বলেছেন যে কোনো বিধায়ক জেলার সভাপতি বা সভানেত্রী থাকতে পারবেন না। তো উনি বুঝতে পেরেছিলেন ওনার পদটাও যাচ্ছে, তার জন্যই যাওয়া। আমি আবার তাহলে তো বলছি, তরুণ একটাই সিদ্ধান্ত হয় যে অভিজিৎ গাঙ্গুলি অল্প দিনে পলিটিক্সে এসেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর থেকেও বিচক্ষণ। না, আমি যে আসছি, উনি না আসছি। বুঝতে পেরে দলে নিয়ে নিলেন, না, আর রিপোর্টটা- অভিজিৎ গাঙ্গুলি অল্প দিন যোগ দিয়েই একেবারে দুধ কা দুধ পানি কা পানি বুঝে গেলেন। রিপোর্টটা না আসলে তো আসতো না সুমনদা, রিপোর্টটা সামনে এসছে বলে এতগুলো কথা আসছে। আমি আবার কতগুলো কথা মনে করে দিই, শতরূপদা বলবেন আমাদের ভুল ছিল, ভুল স্বীকার করার দোষ নেই তো, যাকে যাকে দলে নেওয়াটা ভুল ছিল, 21-এ ভুল ছিল, 148 জন অন্য দল থেকে নেওয়া ভুল ছিল, স্বীকার করতে কোনো দোষ নেই সেখানে, আদর্শর জায়গা থেকে যায় একটা। সেমভাবে যদি বলা হয় একটা ইস্যু এখানে থেকে যাচ্ছে যে তাপসী দেবীর বিশেষ বন্ধু, আমি অন্য কোনো বলবো না, বিশেষ বন্ধু শ্যামলবাবু তো সিটুতে ছিলেন, পরবর্তীকালে আমরা জানতে পারি সিটু থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তাপসী দেবীকে দলে নেওয়া হয়েছিল, শ্যামল বাবু তার সাথে প্যাকেজ ছিলেন, সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ ছিল, পরবর্তীকালে শোনা যায়। এবং তাপসী দেবীও সেই একই লাইনে যাচ্ছেন, যে ধরা পড়েছে যখন সেটাকে নিয়ে প্রতিরোধ হয়েছে, প্রতিবাদ হয়েছে, তার তো সেই জায়গাটাই খুঁজবে তিনি, যেখানে গেলে টাকা ইনকাম করলে কেউ প্রতিবাদ করবে না, যেখানে 25-75 হিসাব করলে কেউ ঝামেলা করবে না। তা ঠিক, কিন্তু নরমালি তরুণ আগে বুঝতে পারলে তো আগে তোমাদের দলের তরফ থেকে অ্যাকশন হওয়া উচিত ছিল। অবভিয়াসলি এবার তার জন্যই তো সবাই এক মাস আগে না, যদি তার বুঝতে জন্যই তো পারো উনি তাহলে বুঝতে এক মাস আগে পেরেছেন যে তার ওনার উচিত ছিল। পদটা যাবে, ওনার পদ যাবে, উনি বুঝতে পেরেছেন, তার জন্যই চলে যাচ্ছে। আমি আবার বলছি সুমনদা, উনার সাথে আজকে যদি ভারতীয় জনতা পার্টি, কিন্তু শ্যামল বাবুর বিরুদ্ধে যদি অভিযোগ সিটুর সময় থেকে থাকে, তারপরে তো বিজেপি তাকে দলে নিয়েছিল। বলছি ভারতীয় জনতা পার্টি তাপসী দেবীর সাথে যদি একজন ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি চলে যেত, আজকে দেখায় দাঁড়িয়ে তরুণজ্যোতি তিওয়ারি বলতো যে কষ্ট হচ্ছে। একজন মণ্ডলের একজন কার্যকর্তা চলে গেলে কষ্ট হতো, একজন অ্যাক্টিভ মেম্বার ছেড়ে দিন, প্রাইমারি মেম্বার চলে গেলে কষ্ট হতো। তাপসী দেবী গেছে, তার জন্য কোনো কষ্ট নেই। কারণ আবার বলছি, হলদিয়া পোর্ট চাকরির কথা উনি বলছিলেন না, যে মানুষের চাকরির স্বার্থে দেখতে হবে, সত্যি মানুষের চাকরির স্বার্থে দেখতে হবে, চাকরির স্বার্থ দেখতে হবে না, চাকরি বিক্রি করতে হবে, দ্যাট ওয়াজ হার অনলি ইন্টেনশন। সেটা যখন ধরা পড়ে, সেটা নিয়ে যখন কথা হয়, কয়েকদিন আগে তাহলে তরুণ পাশাপাশি এটাও মানতে হবে যে যারা ওই এলাকায় বিজেপিটা দাঁত কামড়ে করতেন, তাদের বদলে তাপসী মণ্ডলকে টিকিট দেওয়াটাও বিজেপির ভুল হয়েছিল। সুমনদা, অনেকে দলে এসেছিলেন, অনেকে দলে এসে আদর্শের সাথে মিলতে পেরেছিলেন, অনেকে পারেননি। এবার যারা পারেননি তারা ফিরে যাচ্ছেন। কিন্তু একটা কথা, তাপসী দেবীকে ওপেন চ্যালেঞ্জ, কিন্তু দলে আসা আর টিকিট দেওয়া দুটো আলাদা। তোমরা বলতে পারতে দলের কাজ করুন, 5 বছর পর দেখা যাবে। ওপেন চ্যালেঞ্জ থাকলো
উনি আজকে বিজেপি ত্যাগ করলেন তো, হ্যাঁ। যে করেন বিজেপি ত্যাগ করেছে বিধানসভায় দাঁড়িয়ে ওপেন বলুক না, বিধানসভায় দাঁড়িয়ে গিয়ে ওপেন বলুক যে আমরা তৃণমূল করি, বিজেপি ছেড়ে এসেছি। সৎ সাহস থাকলে বাবার পরিচয় যদি একটাই হয় তা বলুক, সেটা বলছে না কেন? আচ্ছা, বেশ 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 বেশ, আমি এতে আসবো। এতক্ষণ দেখে যদি ভাবেন যে শুধু এই দিকেই প্রশ্ন আছে, যে দল ছেড়ে বিধায়ক আরেক দলে গেলেন, ভুল ভাবছেন। তার কারণ এরপর উল্টো দিকের প্রশ্নগুলো আসবে। কিন্তু তার আগে আপনাদের দেখাবো এই যে টানাপোড়েনটা, বিজেপির কতটা ক্ষতি, কতটা লাভ, নাকি তৃণমূলের কতটা লাভ, কতটা ক্ষতি, এই হিসেবটা অন্তত মৌখিকভাবে কে কি বলছেন, পরের প্রতিবেদন। 26-এর বিধানসভা ভোটের ঠিক মুখে ফের বিজেপিতে ভাঙন, তাও আবার শুভেন্দু অধিকারীর নিজের জেলাতেই। এর ফলে আরো কমল বিজেপির বিধায়ক সংখ্যা। বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। আপনার হাত ধরে এনেছিল, আজকে আবার তৃণমূলে আমি আনিনি, আসতে চেয়েছিল, এসেছে, একটা লম্বা লিস্ট ছিল। এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ, বলতে বলুন না, সাহস আছে। 21-এর বিধানসভা ভোটে টার্গেটের কাছাকাছি পৌঁছতে না পারলেও এ রাজ্যে 3 থেকে 1 লাফে বিজেপি পৌঁছেছিল 77-এ। কিন্তু আরেক বিধানসভা ভোট আসতে আসতে সেই সংখ্যাও ধরে রাখতে পারল না তারা, সংসার ভেঙেই চলেছে। 21-এর বিধানসভা ভোটে 77টি আসনে জেতার 1 মাস পরই বিজেপির টিকিটে জয়ী মুকুল রায়কে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে। এরপর একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, বিশ্বজিৎ দাস, হরকালী প্রতিহার, মুকুটমণি অধিকারীর মতো বিধায়করা। অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে দিনহাটা, শান্তিপুর, ধূপগুড়ি, মাদারিহাট কেন্দ্রগুলি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। ফলে দলবদল, দলত্যাগ, উপনির্বাচনে হার মিলিয়ে 12 জন বিধায়ক হারালো বিজেপি। অর্থাৎ সংখ্যা 77 থেকে অঘোষিতভাবে এখন কমে এসে দাঁড়িয়েছে 65-তে। এই প্রেক্ষাপটে অনেকে আবার শুভেন্দু অধিকারীর একটি পুরনো মন্তব্য মনে করিয়ে দিচ্ছেন। দলত্যাগ বিরোধী আইন যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি জানি। আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো। 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে। সোমবার বিজেপি বিধায়কের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য শুভেন্দু অধিকারী তাতে বিশেষ গুরুত্ব দিতে চাননি। আপনি যখন শুরু করলেন তখন আপনারা 77, এখন এসে 65, হঠাৎ কেন এই বিধায়করা চলে যাচ্ছে? কোথায় 77? তো বাই ইলেকশন করে তো লুট করে জিতেছে। বাই ইলেকশন করে ভোট হয়েছে নাকি? রায়গঞ্জে উপনির্বাচনে, রানাঘাটে ভোট হয়েছে নাকি? তৃণমূল বিজেপির মধ্যেই জার্সি বদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি সিপিএম। ধান্দা কোথায় পোষাবে? ধান্দা পোষালে বিজেপি ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে বিজেপি। রাজনীতিতে যখন সর্বগ্রাসী চেহারা নেয় তখন তার সুযোগ বিজেপি তৃণমূল দুজনেই নেবার চেষ্টা করে, এবং দুটোই অসভ্যতার মতো মনোভাবে নেয়, যেখানে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই, শুধু ক্ষমতা, দম্ভ, ধান্দা। যদিও একাধিক বিধায়ক দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি, তাই খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক রয়ে গেছেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। না, এখনও তিনি বিধায়ক পদ ছাড়েননি, সে নিয়ে প্রশ্ন তো তুলব, কিন্তু তার থেকে সব থেকে বড় কথা, এখনও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে জলজল করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। ঠিক যেমন 14ই আগস্ট তিনি লিখেছিলেন, এখনও ছবি টবি দিয়ে জলজল করছে। আরজিকর হাসপাতালের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিধানসভায় বিজেপির অবস্থান, বিক্ষোভ। একেবারে সরাসরি পদত্যাগের দাবি ঠিক কী ভাষায় তুলেছিলেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। আর্কাইভ বলছে 24শে আগস্ট 2024 একদম সামনে এসে বক্তব্য রেখেছিলেন পদত্যাগের দাবি তুলে মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন কি বলছেন তাপসী, বলেছিলেন অবশ্য। আরজিকর কাণ্ড হওয়ার পরে সাধারণ মানুষ যেভাবে আজকে রাস্তায় নেমেছে, সে জায়গায় পড়ুয়া, স্কুল পড়ুয়ারাও তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে, নিজেদের রক্ষার জন্য দাবিতে তারা রাস্তায় নেমেছে। মানুষ জেনে গেছেন উনি দুর্নীতিবাজদের রক্ষা করেন, উনি ধর্ষণকারীদের রক্ষা করেছেন। দেখুন, তখনও হয়তো কেউ বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার, সেই ছবিটা ওনার চোখে ধরা পড়েনি, নাই পড়তে পারে। এবার দেখুন, পরপর বিধায়করা যারা যাচ্ছেন তারা হঠাৎ বলছেন যে একদিন সকালে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখতে পাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। সেটা দিতেই পারেন, বলতেই পারেন যে দেখুন আমারই তো মন। এবার সেই মন পরিবর্তিত হয়েছে, কার কি বলার আছে? বলার থাকতো না
যদি না নৈতিকতার একটা প্রশ্ন থাকতো। দেখুন, যে প্রতীকে যে ঝান্ডায় মানুষের ভোট পেয়ে তারা জিতেছেন, দলবদল করতে হলে সেই বিধায়ক পদে ইস্তফা দিয়ে যদি অন্য দলে যেতেন, অন্য দলে যোগ দেন এবং তারপর সেখান থেকে যেতেন, কারুর কোনো প্রশ্ন তোলার কোনো নৈতিক অধিকার নেই। এই প্রশ্ন আমরা মুকুল রায়ের সময় তুলেছি, বাইরন বিশ্বাসের সময় তুলেছি। আচ্ছা, উল্টো দিকে যখন ধরুন ঠিক 21-এর নির্বাচনটার আগে এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতা তারা শটান বিজেপির দিকে গেলেন, যা প্রবীর ঘোষাল গেছিলেন, বৈশাখী ডালমিয়া, এদের একটা বড় অংশ কিন্তু পদত্যাগ করেননি। এবং তাপসী মণ্ডলের ক্ষেত্রে আজকে আমরা সেই প্রশ্নটাই তুলছি, তাপসী পদত্যাগ করবেন কিনা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলবেন তার কাছে কোনো খবর আছে কিনা। অনির্বাণ, আপনার সময় শুরু এখন। দেখুন, খবর থাকার প্রশ্নে আমি তো খুব অতি সামান্য ব্যক্তি। শুভেন্দুবাবু বলছিলেন তার কাছে 1 মাস আগে থেকে নাকি এর খবর ছিল। শুনে ভালোই লাগলো। আমি শুধু আপনাদের অনুরোধ করব, সুমনদা, আপনাদের সাংবাদিকদের বলবেন একবার শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করতে ওনার কাছে এইরকম আরও কটা খবর রয়েছে। কারণ আমি আপনাকে এখান থেকে বলে দিচ্ছি, যে কটা খবর ওনার কাছে নেই সে কটা খবর আমার কাছে আছে। আমি যদিও কেউ নই, আমি অত্যন্ত সামান্য একজন ব্যক্তি হয়েও বলছি, ওনার নিজের জেলায় একটু আগে তরুণবাবু পুরনো বিজেপি বা প্রাইম কার্ড হোল্ডার ইত্যাদির কথা বলছিলাম, টেকনিক্যালিটিতে যাচ্ছি না। আমি তরুণের ব্যাপারটা যতদূর জানি একদম প্রথম বিজেপি জয়েন করে সেখান থেকে ডাইরেক্ট বিজেপিটাই করছে। এরকম বহু পুরনো বিজেপি, তৎকাল বিজেপি, নতুন বিজেপি ইত্যাদি অনেক ডিভিশন আছে। কিন্তু শুভেন্দুবাবু নিজের জেলায় উনি কি এই খবর রাখেন যেই তরুণের থেকেও বহু পুরনো বিজেপি একটা বড় অংশ তারা আর শুভেন্দুবাবুর ছাতার তলায় থাকতে রাজি নন, যে কোনো দিন যা খুশি হতে পারে? তখনও কি তিনি একইভাবে বলবেন আমার কাছে তো আগের থেকেই খবর ছিল? যদি থেকে থাকে তাহলে সেটা তিনি এখনই বলে দিন, কারণ সংখ্যার দিকে আমি যাচ্ছি না। আমি আপনাকে কিন্তু অনির্বাণের কাছে কি এই খবর আছে যে এই কবে থেকে উনি তো ধর্ষকদের রক্ষাকর্তা বলছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তাপসী মণ্ডল, কবে থেকে ওনার এই দৃষ্টিভঙ্গির ফারাকটা হলো যে উনি উন্নয়নটা দেখতে পেলেন হঠাৎ? হ্যাঁ, সেই খবরটা আছে বটে, কিন্তু সব খবর আবার বলা যায় না। তো সেই খবরটা বা সূত্র মারফত সেই জায়গাটা আমি রাখলাম। সেটা রাজ্যের উন্নয়ন তো, ওনার উন্নয়ন নয় তো? দেখুন, ওনার নিজের উন্নয়ন সংক্রান্ত যেসব বাণী একটু আগে তরুণবাবু বলছিলেন, সেই খবরটা তারা কেন সময় মতো রাখেননি, এইটা নিয়ে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর একটু আগে শুভেন্দুবাবুর কথা হচ্ছিল, তরুণবাবুর কথাও শুনছিলাম, অনেক ভুল স্বীকার করছিলেন। আর কদিন পর, আমি বলতে পারবো না, এটার খবর আমার কাছে নিশ্চিত নেই, ইউটিউব থেকে শুভেন্দুবাবুর ভিডিও সরিয়ে দেওয়ার ভুল, সেটা আবার তরুণকে স্বীকার করতে হবে না তো? এই যে স্বীকারোক্তির পালা, এই স্বীকারোক্তির পালা কতদিন চলবে? সিপিএম এর সময় আমরা দেখেছিলাম বুদ্ধবাবু মাঝে মাঝেই ভুল স্বীকার করতে করতে সরকারটাই চলে গেল, আজকে তারা শূন্যে এসে ঠেকেছে। এই তাপসী মণ্ডল একসময় সিপিএমেই ছিলেন, এরকম বহু নেতা আজকে বিধায়ক হয়েছেন বিজেপিতে গিয়ে, যারা সিপিএম থেকে এসছেন, এরকম অনেকে আছেন। তাদের কি ভবিষ্যতে হবে জানি না, কিন্তু যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করা স্বপ্ন দেখা শুভেন্দু অধিকারীর নিজের গড়ে একজন যাদবপুরের প্রাক্তনী তন্ময় ঘোষ, তিনি যে অনেক দিন ধরে লেগে থেকে সার্জিক্যাল স্ট্রাইকটা করেছেন, সেই খবরটা যাদের কাছে নেই তাদের কাছে বাকিগুলোর খবরও চেনে, এটা আমি একদম নিশ্চিত। এবং এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন, 26-এর আগে শুধু এই তন্ময় ঘোষের হাত ধরে তো বটেই, আরও একাধিক তৃণমূল নেতার হাত ধরে এরকম একাধিক সার্জিক্যাল স্ট্রাইকের ঠেলায় বিজেপির 26-এর আসন সংখ্যা ওই 26 পেরোবে কিনা, এটা নিয়েই তরুণবাবুকে একসময় ভুল স্বীকার করতে হবে কিনা, সেটাও একটা প্রশ্নের জায়গা রয়ে গেল। যার ফলে এই শটে ষাট্টং সমাচারের এই যে এমনিতে অনির্বাণ, তন্ময় আমার খুব প্রিয় স্পিকার, কিন্তু ওর হাত ধরলেই কি উন্নয়ন দেখা যায়? দেখুন, তন্ময় ঘোষের হাত ধরলে উন্নয়ন দেখতে পাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এমনিতেই কারো আত্মা ধরেই দেখতে পাবেন, সেটা মানুষ সাধারণভাবে যেটা ঠিক করেছেন সেই স্রোতে যদি তাপসী দেবীর পরে আরও একাধিক বিজেপি বিধায়ক বা সাংসদও হতে পারে, আমি বলতে পারবো না, তারাও যদি গা ভাসাতে চান, তাতে নৈতিকতার প্রশ্ন আপনি যেটা তুলছেন সেটা আমি অস্বীকার করব না। এখানে তরুণবাবু একটু আগে একটা প্রশ্ন তুললেন যে যদি এক বাবা ইত্যাদি কিসব বলছিলেন, তা যখন দিব্যেন্দু অধিকারী ইত্যাদি তারা যখন সংসদে গিয়ে বাবা ঠাবা কিসব ওসব তো টলেননি, তাহলে কি তাদের পিতৃত্ব পরিচয় নিয়ে তরুণবাবুর কোনো সন্দেহ আছে? তখন তো সব বলেননি যে দিব্যেন্দু অধিকারীর এক বাবা হলে গিয়ে বলুক সংসদে যে না আমি তো এখন বিজেপিতেই এসেছি। তখন যখন বলেননি, তখন বাকিদের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলাটা বোধহয় তরুণকে সাজে না, কারণ তরুণ অত্যন্ত ভালো। বেশ, আগের প্রজন্মকে তাদের উচ্চতায় ছেড়ে আমরা পরের প্রজন্মতে চলে আসি, কিন্তু প্রশ্নটা তরুণ অ্যাবসলিউটলি আমি এগ্রি করছি, নৈতিকতা একদম। এই এতগুলো প্রশ্ন তুলে তোমার প্রশ্নটা খুব রেলিভেন্ট, যে তন্ময় বাবুর হাত ধরে কি সবকিছু হবে? হবে না কেন? একটা আল্ট্রা লেফট লিডার, মানে সে তৃণমূলে আসলেন, তৃণমূলে এসে তৃণমূলের জিএস হলেন, হয়ে শুধু এখানেই থামলেন না,
একটা কর্পোরেশনের চেয়ারম্যানও হলেন, সে উন্নয়নের সঠিক পথ কোনটা নিজের অবশ্য, জনগণের না, হ্যাঁ, কিন্তু সেটা ওনার ক্রেডিট থেকে ভালো আর কে গোস্তহীন। জানবে। উনি যদি বিধায়ক কে ইমপ্রেস করতে পারেন, রাজনীতিতে সেই ক্রেডিট দিতে হবে। এক্সাম্পল, উনি নিজে এক্সাম্পল। আমি আবার বলছি, একজন আল্ট্রা লেফট একজন আসলেন, এসে হচ্ছে জিএস হলেন, একটা কমিশন, বেশ বড়সড় কমিশন, ছোটখাটো না, তার চেয়ারম্যান হলেন, তো উন্নয়নের রাস্তাটা ওনার থেকে ভালো কে জানবে? একদম। কিন্তু আমি বলছি যে দলবদল, আবার আমি আমার বেসিক কথায় ফেরত যাব যে দলবদলটা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু আমি বলছি যে দলের টিকিটে আমি জিতলাম, পদত্যাগ না করে বিধায়কের দলবদল নিয়ে এই প্রশ্ন আমরা এর আগে দলমত নির্বিশেষে সবার ক্ষেত্রে তুলেছি এবং আজও তুলছি, ভবিষ্যতেও তুলব। আমার পরের প্রতিবেদন, এই যে জেলার গোষ্ঠী রাজনীতি, সেইখানে ঠিক কতটা আলোড়ন, নাকি কোনো আলোড়ন উঠেছিল তার জেরেই আজকে তাপসী মণ্ডল ছাড়লেন। আমি জানি না তাপসী মণ্ডল কি বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ তিনি কি বলছেন, দেখাবো। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল দাবি করছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্যে বিজেপির বিভাজনের রাজনীতি মূল কারণ। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। পাল্টা অনেকেরই প্রশ্ন, বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ অবধি তারা তো কট্টর হিন্দুত্বের রাজনীতির পথেই হেঁটেছে। আজ বিজেপি নতুন এমন কি করলো যে তাপসী মণ্ডল চমকে উঠলেন? 2020 সালে তিনি যখন বিজেপিতে যোগ দেন তখন তিনি জানতেন না বিজেপি কি ধরনের রাজনীতি করে? নাকি তাপসী মণ্ডলের দলবদলের পেছনে অন্যতম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ, সম্প্রতি যা চরম আকার নেয়? 16 ফেব্রুয়ারি হলদিয়ায় আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের একটি সভা ছিল, যেখানে আমন্ত্রণই জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমসি নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে, যে সংগঠনটি তৈরি হয়েছিল বিধায়ক তাপসী মণ্ডলের উদ্যোগে। এই নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দ্বন্দ্ব চরমে ওঠে। বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। এটা প্রতারণামূলক একটা সংগঠন। এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না, হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ, তার মধ্যেই পড়ে হলদিয়া, আর এখানকারই বিধায়ক তাপসী মণ্ডল। আর শিল্প শহর হলদিয়ায় শ্রমিক সংগঠনের রাস সবসময় গুরুত্বপূর্ণ। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদী কি তাপসী মণ্ডলের বিজেপি ছাড়ার অন্যতম কারণ? কিছু জঞ্জালের গালায় গেছে, ভাগাড়ে গেছে। ওনারা বিজেপিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তপনা চালাচ্ছিলেন আমি বহুদিন নজর রেখেছিলাম, এবং আমাদের অন্য যারা সংগঠনে আছেন, যারা সৎ মানুষ, দরিদ্র, মানে বড় লোক নয়, সাধারণ মধ্যবিত্ত, অথচ একটা সৎ জীবন যাপন করেন, রাজনীতিটাও করেন, তারাও নজর রেখেছিলেন। শেষকালে আমাকেই হলদিয়াতে ভোকাল হতে হয়। ট্রেড ইউনিয়নের নাম করে দুর্নীতি, আর্থিক তছরূপ, চাকরি করে দেবো বলে পয়সা নেওয়া, মামলা উইথড্র করে মালিক পক্ষের থেকে টাকা নিয়ে নেওয়া, এইসব কাজ সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা করা হয়। এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা এই বিষয়ে সক্রিয় হয়। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পার্টি অফিসের ব্যানার থেকে তার ছবি কেটে সরিয়ে দিলেন বিজেপি নেতাকর্মীরা। সেগুলো বাইরে এনে পুড়িয়েও দেওয়া হয়, এমনকি মিষ্টি বিতরণও করেন বিজেপির নেতাকর্মীরা। বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখেন, রাজনীতিতে কি বিচিত্র বিচিত্র জিনিস হয়। আমার মনে পড়ছে 2021-23 সেপ্টেম্বর
তখন দেবপ্রসাদ মণ্ডল, তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি, তিনি বলেছিলেন যে তাপসী মণ্ডলের ঘনিষ্ঠরা তারা চাইছেন যে তাপসী মণ্ডল দল বদল করুন। আচ্ছা, তাপসী মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করি। তাপসী মণ্ডল তখন বলেন যে শাসক দল মিথ্যা প্রচার করছে, আমি কোথাও যাচ্ছি না। আজকে অবশ্য ছবি অন্য কথা বলছে, কিন্তু আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে কি উল্টো স্রোত শুরু হয়ে গেল বঙ্গ রাজনীতিতে? কেন এই কথা বলছি? 21শে বিধানসভার আগে আমরা কি দেখেছিলাম? যে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার স্রোত, সেই কি তৎপরতা! আমি বলছি পদ ছেড়ে, কখনো পদ না ছেড়ে, কখনো বড় গাড়িতে, কখনো চার্টার্ড ফ্লাইটে, কখনো কলকাতায়, কখনো একেবারে দিল্লিতে বিজেপির সদর দফতরে, শুধু দলবদলের মরশুম যেন মনে হচ্ছিল শুরু হয়ে গেছে। সেইখান থেকে 26-এর আগে বঙ্গ রাজনীতি থেকে বিশ্বনাথ দা উল্টো স্রোত। সুমনদা, একদম পরিষ্কার কথা বলতে চাই যে বিজেপি 77 থেকে 65-তে নেমেছে এবং গত কয়েকটা নির্বাচনে যদি ফলাফল বিশ্লেষণ করেন তাহলে বিজেপি ডিক্লাইন মোডে আছে। যদি আমি লোকসভা নির্বাচনের কনটেক্সটে দেখি তাহলে 12টা আসনে নেমে গেছে। একটার পর একটা উপনির্বাচনের দিক থেকে তাকাই যদি, তাহলে তার ভোট পার্সেন্টেজ কমেছে, পুরসভায় ভোট পার্সেন্টেজ কমেছে, পঞ্চায়েতে ভোট পার্সেন্টেজ কমেছে, যদিও ভোটগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। অর্থাৎ বিজেপি একটা পতন মানে পরিষ্কার বিভিন্ন উপনির্বাচন বা বিভিন্ন নির্বাচনে ধরা পড়ছে। কিন্তু এই প্রথম আমি বলবো, পূর্ব মেদিনীপুর একটা জেলা ছিল যেখানে শুভেন্দু অধিকারী সবগুলো নির্বাচনে কিন্তু নিজের অবস্থান ধরে রাখতে পেরেছিলেন। এই প্রথম এই দলবদলটা কেন গুরুত্বপূর্ণ? শুভেন্দু অধিকারী সাজানো বাগান মানে তছনছ হওয়া শুরু হয়েছে এবং তাপসীর মণ্ডলের সরে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু এটা ধরা পড়ছে। তাপসী মণ্ডল কেন সরলেন? দুটো কারণ। একটা হলো উনি হাওয়া বদলের মানুষ, তিনি সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপিতে, মানে যে যখন জয়ের সম্ভাবনা উনি দেখেন, 21-এর ভোটের ঠিক আগে সিপিএম থেকে সম্ভাবনা আছে, ফলে উনি জানেন যে 21-এর বিজেপির দিকে উনি গিয়েছিলেন। এখন আবার একটা সম্ভাবনা, তাহলে কি দেখতে পাচ্ছেন উনি? কিন্তু আমি বলছি যে তাপসী মণ্ডলের এই হাওয়া বদলের তো একটা রোগ উনার আছে, কিন্তু এই রোগটা কিন্তু বাড়িয়েছে যিনি, সেটা হলো যে সরাসরি অভিজিৎ গাঙ্গুলি যেই মুহূর্তে সাংসদ হয়েছেন তখন কিন্তু মানে হলদিয়ায় একাধিক প্রশ্নে তাপসী মণ্ডলের সাথে তার দ্বন্দ্ব শুভেন্দু অধিকারী মেটানোর চেষ্টাও করেননি বা মেটাতে পারেননি। ফলে মানে পরিষ্কার সাংসদ এবং বিধায়কের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে তাপসী নিজেকে ইনসিকিউর মনে করেছেন এবং তৃণমূলের সম্ভাবনার দিকে তাকিয়েছেন, জিতেছেন। আমি আরেকটা জায়গা বলতে চাই, এবং কতটুকু সাজানো বাগান আরও তছনছ হবে শুভেন্দু অধিকারী সেটা তো বোঝা যাবে 26-এর নির্বাচনে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী এখনও যে কন্ট্রোল আছে তাতে হিন্দু মুসলমানের রাজনীতি হবে এবং সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা, সেই জায়গা থেকেই হয়তো মানে হলদিয়াও উতরে দিবে বিজেপির জন্য। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জায়গা থেকে আমি মনে করি মাস্টার স্ট্রোক। যদিও নীতি নৈতিকতার প্রশ্ন আমরা তুলছি যে কেন পদত্যাগ না করে দলত্যাগ করলো, কেন বিধায়কটা পদটা রেখে গেল? ভাই, মানুষ তো তোমাকে মানে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিল, সেই মানুষের ভোট তুমি বিক্রি করলে কেন? ফলে বিক্রিওয়ালারা বিক্রি করবেই, এখন আর নীতি নৈতিকতার মধ্যে নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি নৈতিকতার কথা বলেন, ওয়াশিং মেশিনের কথা বলেন, এই লোকটা আরএসএস করলো, এই লোকটা মানে হিন্দুত্বের রাজনীতি করলো এই তাপসী মণ্ডল, তাকে আপনারা কিভাবে সেকুলার পার্টির মধ্যে নিয়ে নিলেন? কি মেকানিজমের মধ্য দিয়ে ইনি সেকুলার হয়ে গেল, ধর্মনিরপেক্ষ হয়ে গেল? মানে মুসলিম বিরোধী একটা মানুষ কি করে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলবে? এবং একই সাথে আপনাকে প্রশ্ন বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2026-এর নির্বাচনের আগে যে এই যে দলবদলগুলো করছে, এগুলো কিন্তু পারসেপশন তৈরি করবার জন্য। পরিষ্কার অন্য জায়গাতেও এই পারসেপশনটা আসবে, না তৃণমূলের সম্ভাবনাই বেশি, যেটা আপনি এইমাত্র বললেন যে 21-এ তো বিজেপিতে যখন জয়েন করছিল এই পারসেপশনটা ক্রিয়েট করা হচ্ছিল যে বিজেপি ক্ষমতা আসবে তাই দলে দলে সব বিজেপিতে জয়েন করছে। এখন তৃণমূলে জয়েন করার অর্থ হলো যে নিশ্চয়ই তৃণমূলের সম্ভাবনা আছে জয়ের, তাই দলে দলে লোক তৃণমূলে জয়েন করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে ক্যারিশমা আমি বলবো যে তুমি সবচেয়ে বেশি তার সমালোচক যে হয় তাকে কিন্তু তিনি দলের মধ্যে নিয়ে কিন্তু মুখ বন্ধ করে দেন। সেটা নির্বেদ রায় থেকে শুরু যদি করেন, আপনি উদয়ন গুহ, আপনি যদি রেজ্জাক মোল্লা থেকে শুরু করেন, একের পর এক নেতা যারা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেছেন তাদেরকে দলের মধ্যে নিয়ে তিনি কার্যত বলে মানে বোতলবন্দি করে দেওয়া, সেই কাজটি করেছেন। ফলে আমি পরিষ্কার করে বলতে চাই, আজকের রাজনীতিতে নীতি নৈতিকতার কোনো জায়গা নেই। জো জিতা ও সিকান্দার। সুতরাং একটা উইকেট পড়ে গেছে পূর্ব মেদিনীপুরে বিজেপির,
মানে সেই জায়গা থেকে বিজেপি ডিসঅ্যাডভান্টেজ জায়গা এবং তৃণমূলের পারসেপশন বিল্ডিং এর জায়গা থেকে অবশ্যই অ্যাডভান্টেজ জায়গা অ্যাডভান্টেজ তৈরি করলো। তৃণমূল। না আমি সুমন দা দুটো বিশ্বনাথ দা বলছেন শুভেন্দু অধিকারী সাজানো বাগান শুকিয়ে গেছে। বিশ্বনাথ দা বললেন বিজেপি ডিক্লাইনিং ফোর্স, বিজেপির পতন হচ্ছে। এই তাপসী ম্যাডামের ব্যাপারটা কিছুটা মানে প্রবলি তার ব্যাড লাগেটা, মানে সবসময় রং সাইডেই থাকেন। 21-এ ভেবেছিলেন আমরা আসবো, উনি আমাদের জয়েন করলেন, আমরা আসতে পারিনি। 26-এর রং সাইডেই থাকছেন, আবার পয়সার ভুলটা করছেন। কিন্তু একটা অন্য কথা বলছি মন্দ, আমার না মানে লতে আমি কোন পেপারে কী মার্কস পেলাম আমার মনে নেই। আমার একটা পেপার মনে আছে, ট্যাক্সে আমার মার্কস সব থেকে কম ছিল। আমি আউট অফ 100 স্বীকার করতে বাধ্য হয়েছি, 43 পেয়েছিলাম। 43 পাওয়াতে আমি জীবনে কোনো যাই করি ট্যাক্স বা রেভিনিউ ম্যাটার নিয়ে কোনো মাথা ঘামাইনি, কারণ জানি দিস ইজ নট মাই মানে এক্সপার্টাইজ। সেরকমভাবে বিজেপি ডিক্লাইন ফোর্স, বিজেপি পারবে কি পারবে না, আফটার প্রেডিকশন অফ দিল্লি ইলেকশন বিশ্বনাথ দাদার দ্বারা এগুলো বলা মনে হয় উচিত না। আর একটু জানুক আর একটু বুঝুক, তারপর কমেন্ট করবেন। না আমি শুধু বলবো যে আমি যখন ডিক্লাইন ফোর্স বলছি, আমি কিন্তু মানে তথ্য দিয়ে বলছি যে 2019-এর থেকে আসন বিজেপির কমলো না বাড়লো? কমেছে। আমি বলেছি যে 2021-এর পরে যে 77টা বিধায়ক ছিল সেটা কমে গিয়ে 65 হয়েছে। আমি বলেছি একটার পর একটা উপনির্বাচনে বিজেপির ভোট পার্সেন্টেজ 30-এর নিচে। আমি বলেছি একটা পুরসভা নির্বাচনে দাঁত ফুটোতে পারেনি। আমি বলেছি পঞ্চায়েত নির্বাচনে আমি যখন এই কথাটা বলছি আমি তথ্য দিয়ে বলছি। আমি এট দি সেম টাইমে কথা বললাম যে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে হিন্দু মুসলমানের রাজনীতির কনটেক্সটে ভোট হবে এবং সেখানে হিন্দু একটা ফ্যাক্টর বিশ্বনাথ মিস করছেন। বিশ্বনাথ যেটা ফ্যাক্টর ইন দিল্লির ক্ষেত্রে করেননি, ওই 3-4 মাসে এক্সট্রা 40,000 ভোট অ্যাড হওয়াটা, যেটা এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে ঠিক আছে। আমি এটা রেকর্ড রাখতে চাই। এবিপি আনন্দ সমেত একাধিক সংবাদ মাধ্যমে আমি বলেছি যে বাজেটের যে ইম্প্যাক্ট দিল্লি নির্বাচনে পড়বে সেই কথাটা পরিষ্কার করে বলেছি। তারপরেও তোমরা বলেন যে বাজেটের ইম্প্যাক্টের শতরূপের কাছে যেতে হবে। আমি পরবর্তী বিষয়, তার আগে পরের প্রতিবেদন, সেটা হচ্ছে যে ধরুন এই যে ইউটার্ন একটা সময় স্রোত ছিল 2021-এর আগে উল্টো দিকে, 26-এর আগে কি উল্টো দিকে স্রোত। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা এখন এই মুহূর্তে আলোচনা করছি, পরিসংখ্যান এবং তথ্য, বিশেষ করে ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্য কি বলছে দেখাবো। রবিবার পর্যন্ত যিনি এক ভাবধারার ছত্রছায়া ছিলেন, সোমবারই তিনি আশ্রয় নিলেন বিপরীত ভাবধারার ছায়ায়। সিপিএম থেকে বিজেপি হয়ে এবার শটান তৃণমূলে তাপসী মণ্ডল। 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের স্রোত দেখা গিয়েছিল। 26-এর বিধানসভা ভোটের আগে এবার কি উল্টো স্রোত দেখা যাবে? এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক দেখা যেতে পারে, যার শুরুটা কি হলো তাপসী মণ্ডলকে দিয়ে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। ওর কথার উত্তর দেবেন ও কেউ নয়, ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি। যখন একদম ফাউ, কিচ্ছু নেই। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করে বিজেপি, যার ফলস্বরূপ 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে যায়। প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, অরিন্দম ভট্টাচার্য, সব্যসাচী দত্ত, জিতেন্দ্র তিওয়ারি, শিলভদ্র দত্ত, শুভ্রাংশু রায়, সুনীল সিং, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ক নেতা বিজেপিতে যোগদান করেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালের মতো কয়েকজন বিধায়ক তো চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তৃণমূল থেকে আসা সিংহভাগ হেভিওয়েট নেতাকেই 2021 সালে বিধানসভা ভোটে প্রার্থী করে বিজেপি, কিন্তু ভরাডুবি হয়। তারপর ধীরে ধীরে অনেকেই আবার তৃণমূলে ফিরে আসেন। আমরা শুধু এইটুকু বলছি যে 2021-এ আমরা দেখেছি অনেকে চার্টার্ড ফ্লাইটে তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, আর তারা আবার পরবর্তীকালে বলেছে একটা অটো পাঠাও, আমরা আগে তৃণমূলে ফিরতে পারলে বাঁচি। তো সুতরাং বিজেপি 2026 সালে বিরোধী দল হওয়ার যে আসনটা স্বীকৃতি পাওয়ার, সেই সংখ্যাটা পাবে না। মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের পর 2024-এর লোকসভা ভোটেও দুরন্ত ফল করে তৃণমূল। সম্প্রতি উপনির্বাচনেও বিজেপির পরাজয় ঘটে, ফের জয়ী হয় তৃণমূল। এই প্রেক্ষাপটে এবার বিজেপির হলদিয়ার বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। 21-এ মুড়ি মুড়কির মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট, জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ ঠিকই বলেছিল
মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা কি করেছে, পাবলিক তো ঠিক। পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত সচেতন, তারা এই ধরনের কাজকে অ্যালাউ করে না। সেই জন্য আমি এমএলএ, মন্ত্রিত্ব, প্রাইমারি মেম্বারশিপ সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে গেছি, তাই আমার এলাকার লোক আমাকে গ্রহণ করেছে। ভোটের মুখে কখনো বিজেপিতে ঢল, কখনো তৃণমূলে। এই আসা যাওয়া কি গণতন্ত্রের পক্ষে ভালো? ক্ষমতায় কে টিকে থাকবে, ক্ষমতায় কে আসতে চলেছে সেটার উপর নিশ্চয়ই থাকে, কিন্তু তার সঙ্গে এই টিকিয়ে রাখার জন্যে ব্ল্যাকমেলিং অফ পলিটিক্যাল লিডার্স এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে দাঁড়ায়। এবারও বিধানসভা ভোটের আগে দলবদলের খেলা শুরু হয় কিনা তার উত্তর সময়ই দেবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সংবাদ মাধ্যমের আর্কাইভ একটা বিচিত্র জায়গা। 2017 সালের পুরসভা নির্বাচন, হলদিয়ার তৎকালীন সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল ছিলেন 8 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী। তো অভিযোগ করেছিলেন যে তার হাতে কালি লাগিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। তার স্বামী অর্জুন মণ্ডল ছিলেন বাম এজেন্ট, তাকেও জোর করে তৃণমূল কংগ্রেস বুথ থেকে বের করে দিয়েছে। আর এই অভিযোগ শুনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভুল করেও ভাববেন না যে বিজেপির শুভেন্দু অধিকারী, তখন তৃণমূলের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কোট অ্যান্ড কোট, ভোট শান্তিপূর্ণ হয়েছে, বিরোধীরা অপপ্রচার করছে। আর তারপর সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তাপসী মণ্ডল গেলেন বিজেপিতে, এখন আজকে বিজেপি থেকে তৃণমূলে 17 উঠেই পড়ে যায়। আমি শতরূপকে বলি যে একটা সময় ছিল জানেন, তখন সিপিএম থেকে যাকে বহিষ্কার করা হতো, বারবার জ্যোতি বসু একটা সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, পরে একবার অনিল বিশ্বাসও বলেছিলেন যে আমরা সিপিএম থেকে কাউকে কোনো নীতির ভিত্তিতে দুর্নীতির জন্য হয়তো তাড়িয়ে দিলাম, শরিক দল যারা ছিল বামফ্রন্টের, সিপিআই হতে পারে, ফরওয়ার্ড ব্লক হতে পারে, আরএসপি হতে পারে, তারা একটা কুলিং পিরিয়ড দিয়ে নিয়ে নেয়। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বামপন্থীদের অনেক দিন অবধি এই রাজ্যে অত্যন্ত একটা অহংকারের জায়গা ছিল যে আদর্শগত কারণে বাম থেকে অন্য দলে, বিশেষ করে ডানপন্থী দলে কেউ যায় না। আমি বলছি একাধিক উদাহরণ আছে, তাপসী মণ্ডল সাম্প্রতিকতম উদাহরণটি রাখলেন, আরেকবার দলবদল করে এবং মনে করিয়ে দিয়ে যে 2021-এর ভোটের ঠিক আগে 2020 ডিসেম্বর মাসে তিনি সিপিএম থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। রেজ্জাক মোল্লার কথা বহুবার আলোচিত হচ্ছে, বামফ্রন্টের দাপুটে মন্ত্রী থেকে তৃণমূলের মন্ত্রী। কোন মন্ত্রী? দফতর ধরলে তিনি হরেকৃষ্ণ কোনার কিংবা বিনয় চৌধুরীর চেয়ারে বসা মন্ত্রী। অর্থাৎ সেই মানে হাওয়ার স্রোত, তাহলে হাওয়ার ঢেউ সিপিএমেও লাগিয়েছে। শতরূপ, আমি এই প্রশ্নে আসার আগে জাস্ট দু একটা কথা বলছি। আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন 21-এর বিধানসভার আগে যারা মুড়ি মুরকির মতো বিজেপিতে যোগ দিয়েছিল, আমি বুঝতে পারলাম না উনি নিজেকে কি বললেন, নিজে উনি মুড়ি নাকি মুরকি। তারপরে আমার আরও অবাক লাগলো উনি আবার তাতে আবার মুকুল রায় রেফারেন্স দিচ্ছেন। আরে মুকুল রায় তো আপনার আগে বিজেপিতে জয়েন করেছিল, ও তো সিনিয়র, আপনি জুনিয়র বিজেপিতে। যাকে আমি বলছি সুমনদা, জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে তাপসী মণ্ডল পর্যন্ত একটা জিনিস আমি দেখছি, যারাই এ রাজ্যে বলেছিল যে বামপন্থীদেরকে দিয়ে আর হবে না, কংগ্রেসকে দিয়ে আর হবে না, তৃণমূলের বিরুদ্ধে ভালো করে লড়বো বলে আমি বিজেপিতে যাচ্ছি, তারাই দেখি পরবর্তীকালে তৃণমূলের বিরুদ্ধে আরও ভালো করে লড়বে বলে একেবারে তৃণমূলেই চলে যায়। এবার যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তুমি যে প্রশ্নটা তুমি বলছো তৃণমূলে ভেতর থেকে লড়াই করাটা অনেক সহজ। এনারা বোঝেন যে আমরা এত থার্ড ক্লাস যে আমরা যে দলে থাকবো সেই দলে লালবাতি জ্বলে যাবে, সেই কারণে হয়তো যাচ্ছে। আমার মনে আছে তাপসী মণ্ডল এবং অশোক দিন্দা বলে তখন তমলুকের এমএলএ ছিলেন, ওই একই সাথে এরা বিজেপিতে যেদিন জয়েন করেছিলেন সন্ধ্যেবেলা এরকমই একটা বিতর্কে, এবিপিতে নয় অন্য একটি চ্যানেলে, আমার উল্টো দিকে ছিলেন যিনি বিজেপির প্রতিনিধি, আমি নাম করেই বলছি কেয়া ঘোষ। তো এটাকে নিয়ে যখন আমি একটা কথা বলেছিলাম যে দেখুন সিপিএমের এই খারাপ সময়ে যারা সিপিএমের সঙ্গে গদ্দারি করছে, বেইমানি করছে, সে কিন্তু বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না। তখন উল্টে আমাকে একটা ব্যঙ্গ শুনতে হয়েছিল যে তোমাদের তো এখন দলে কেউ নেই, তার আগে লোকসভায় আমরা শূন্য হয়ে গেছি, 19-এর লোকসভায়, তোমাদের এখন শূন্য, তোমাদের দলে কেউ যায় না, সুতরাং এই কথাগুলো বলছো। আমি কথাটা এই কারণে বলছি সুমনদা, তুমি যে প্রশ্নটা করলে আমি সেটার উত্তরেই এই কথাটা বলছি যে এখন দেখো ব্যাপারটা কি, আমাদের দল থেকে এটা কয়েকজন গেছে, এটা অনস্বীকার্য, যদিও আমাদের দল থেকে কেউ যেতে পারে না এটা বলে কবে আমরা গর্ব করেছি আমি জানি না। তুমি যেটা বললে যে চেয়ারে মানে হরেকৃষ্ণ কুমার বসেছেন সেই চেয়ারেই বসে থাকা একটা লোক রেজ্জাক মোল্লা অন্য দলে গেছেন, সে তো দেখো আমাদের কলকাতা কর্পোরেশনের যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছেন সেই চেয়ারে বসা লোকেরা কেউ স্যান্ডো পরে পয়সা খায়, কেউ সিঙ্গারার সঙ্গে ঘুষ খায়, এগুলো তো আমরা দেখেছি। যাক কেউ তোয়ালে মুড়িয়ে পয়সা খায়, যাক এই বিবর্তন তো বাংলার রাজনীতি বা পর্যন্ত হয়েছে। আমি কথাটা যে কারণে বলছি সুমনদা, আমাদের যেটা গর্ব ছিল, আছে এবং আশ্বস্ত করছি তোমাদেরকে চিরদিন থাকবে, তা হচ্ছে অন্য দল থেকে একজনকেও মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করে আমরা আমাদের দলে নিই। এবং প্রশ্নটা এটা নয় যে আজকে আমাদের কোনো এমএলএ নেই, আমরা শূন্য, 34 বছর আমরা সরকার চালিয়েছি সুমনদা, কি মনে
করো আজকে 5 মাস 6 মাস ক্ষমতায় না থাকতে পারলে যাদের দম আটকে আসে, দলে থেকে কাজ করতে পারে না, রাত্রিবেলা ঘুম হয় না, তারা 34 বছর রাইটার্স বিল্ডিংয়ের বাইরে ঘুরঘুর করেছে, ভেতরে পা রাখতে পারেনি, তখন কারো দম আটকায়নি। অর্থনীতির একটা নিয়ম রয়েছে যে কোনো প্রোডাক্টের দাম থাকে না বাজারে যদি তার সাপ্লাই থাকে, ডিমান্ড না থাকে, তার যোগান আছে কিন্তু চাহিদা নেই। বামফ্রন্ট সরকার যে কদিন ছিল, কিন্তু আমার তথ্যের প্রয়োজনে এখানে তোমায় বলতে হবে যে প্রথম যে ভাঙনটা ধরেছিল তৃণমূল 2011-এ ক্ষমতা আসার পর, সিপিএম এর নয় কিন্তু বামফ্রন্ট থেকেই, অনন্তদেব অধিকারী, দশরথ তির্কে এবং সুনীল মণ্ডল। আমি বোধহয় বোঝাতে পারছি না আমার কথা। আমি বলছি আমরা অন্য দল থেকে নির্বাচিত কাউকে আমাদের দলে আনিনি, আমি যাওয়ার কথা বলছি না। দেখো সুমন দা, কোনো এমএলএ কোনো এমপি গরু ছাগল নয় তাকে আমি খুঁটিতে বেঁধে রাখবো, এটা প্রশ্ন খালি সিপিএম। কিন্তু আমি যাকে টিকিট দিয়ে জনপ্রতিনিধি করছি সে আমার দুঃসময় চলে যাবে না, আমি তো সেটা বাঁচাতো আমার দায়িত্ব, অন্য দলের নয়। এইটা তুমি যদি বলো, আমি মনে করি 100 বার এখানে আমাদের ব্যর্থতা আছে। এরা অনেক গলাবাজি করবে এই দুজন, কিন্তু আমি এখানে স্বীকার করবো যে একটা এই ধরো তাপসী মণ্ডলকে, যাকেই হোক না কেন, আমি মানুষের কাছে প্রেজেন্ট করেছি, তাকে আগে আমি চিনেছি, আমার মাধ্যমে মানুষ চিনেছে, পার্টির মাধ্যমে, সুতরাং সেখানে 100 বার আমরা দায় নেব, এদের এই দুজনের মতো গলাবাজি করবো না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে, নিজের দল থেকে যে চলে যেতে চায় তাকে বেঁধে রাখার ক্ষমতা খুঁটিতে কারণ নেই। যেটা আমরা আটকাতে পারি, প্রতিটা দল আটকাতে পারি, তা হচ্ছে অন্য দল থেকে নির্বাচিত হয়ে সেই মানুষের রায়ের সঙ্গে বেইমানি করে আমার দলে আশাটাকে আমি আটকাতে পারি। এইখানে আমি বলছি সুমন দা, তোমরা 3 মিনিট করে 3 জনকে সময় দিয়েছো, আমি এখানে দাঁড়িয়ে বলছি 9 মিনিট সময় আমি একা ডিজার্ভ করি, এদের একটা কথা বলার অধিকার নেই। তার কারণটা হচ্ছে এদের দুজনের দলে এই কাজ দিনের পর দিন করেছে এবং আমরা একমাত্র এই কাজ করিনি। বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন, তাপসী মণ্ডলের দলবদলের রোগ রয়েছে, অসুখ রয়েছে, আরে প্রশ্নটা একা ব্যক্তি তাপসী মণ্ডলের অসুখের নয়, বাংলার রাজনীতিতে এই অসুখটা ছিল না। বাংলার রাজনীতির এই অসুখ তো 2011-এর পরে আমদানি হয়েছে। এই অসুখ থেকে একমাত্র আমরা বামপন্থীরা বাংলার রাজনীতিকে মুক্ত করতে পারি এবং আমরা মানুষের কাছে বলছি, যদি আমরা সুযোগ পাই আপনাদের রায়, যেমন একসময় পেয়েছিলাম, আমাদের বিরুদ্ধে যে মানুষ ভোট দিয়েছেন তার ভোটটাও যেন 5 বছরের জন্য মর্যাদা পায়, এইটাকে আমরা নিশ্চিত করেছি 34 বছর, আগামী দিনেও এটাকে আমরা নিশ্চিত করব। আমি এইভাবে বলতে পারি যে অসুখটা বামপন্থী দলেও আছে, কিন্তু হ্যাঁ সেটা মহামারীর পর্যায়ে যায়নি। না আমি বলছি দলে নেওয়ার অসুখ নেই, বামপন্থী দলে নেওয়ার অসুখটা নেই, যাওয়ার অসুখ আছে। বললেন শতরূপদার সাথে 9 মিনিট কেন 90 মিনিট দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ঠিকই মনে করি, কারণ হচ্ছে ওই কি বলে ওদের মানে আলটিমেট এরা সবথেকে ভালো সাপ্লায়ার, কারণ শৌকত মোল্লা, রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লাহ, শাহজাহান। আরেকটা কথা আমি এতক্ষণ কি হিব্রু ভাষায় বললাম, তুই বুঝতে পারলি না? বলছি তোমরা এমন কথা বলো তোমরা কিছু করি, তোমরা কংগ্রেসের, তোমরা তো উঠে গেছো কোলে কংগ্রেসের, যে যার হাতে তোমাদের কর্মী তার সাথে জোট, দাদা দেখো যার হাতে তোমার কর্মী খুন হয়েছিল নাকি তার সাথে জোট করে কথা বলি। আমি সেটুকু সুযোগ চাইছি, তা যদি বলে তাহলে এই শুভেন্দু অধিকারীর হাতে 2018-এর পঞ্চায়েতে কাঁথিতে বিজেপির কর্মী, কতজন কর্মী, তুমি তো বললে বিবস্ত্র করে খুন করার পরে বিজেপি মিছিল করেছিল। ভাই কেন মাঝখানে বলছো? এত আজ 10টা অবধি আলোচনা করতে হবে এরপরে। আমি যে কথাটা এখানে বলছি, আমি ও সব বুঝতে পেরেছে, বেকার ফালতু কথা বলে সময় নষ্ট করছে। আমি এই কথাটা বলছি, যদি প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে এই কনসেনসাস তৈরি হয় যে আমরা কেউ দলবদলকে এনকারেজ করব না, তাহলে দলের নেওয়াটা বন্ধ করতে হবে, যাওয়াটা বন্ধ করার ক্ষমতা কারো পিতৃপুরুষের নেই। ফালতু এখানে গলাবাজি করে লাভ নেই। আজকের ভারতবর্ষে 2025-এর ভারতবর্ষে কোনো এই ধরনের প্রতিজ্ঞা নিতে পারে বা নিতে চলেছে এইরকম দল অন্তত যারা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এইটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তোমাকে কংক্রিট উদাহরণ দিচ্ছি। 2021-এর বিধানসভাতে, হ্যাঁ তুমি সেটা তো আমরা লোকসভায় শূন্য হয়ে যাওয়ার পরে তোমার মনে থাকবে, মারা গেলেন কদিন, আমার বলতে খারাপ লাগছে, মঈনুদ্দিন শামস, যেমন নলহাটিতে তৃণমূল ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে গেছিলেন, তৃণমূল পরের বার আর প্রার্থী করলো না, ফরওয়ার্ড ব্লকের অফিসে গিয়ে দেখা করলেন, বললেন যে আমি নলহাটি থেকে আবার ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কিন্তু নরেন চ্যাটার্জিরা কিন্তু তাকে ফিরিয়ে দিলেন, বললেন যে আপনি যে গদ্দারি করেছেন মানুষের রায়ের সঙ্গে, আপনার এই অনৈতিকতাকে আমরা দ্বিতীয়বার সুযোগ দেবো না, প্রশ্রয় দেবো না। আমি বলছি আমরা মানে গোহারা হেরে যাওয়ার পরে যে নৈতিকতা ধরে রাখতে পারি, জিতে যাওয়া দল এত এমএলএ এমপি থাকার পরে সেটা করতে পারে না। যেহেতু ফরওয়ার্ড ব্লকের উদাহরণ দিলে, বামফ্রন্ট সিপিএম তবু আমি বলছি যে অন্যদের তুলনায় বেটার হলেও কোথায়, আমি পরপর তো অনন্তদেব অধিকারী, দশরথ তির্কে বা সুনীল মণ্ডলের কথা বললাম, বারবার বলতে হবে না না চলে যাওয়াটা কি আটকাবে, নেওয়াটা আটকাতে হবে। যে অবস্থা দুটোই সমান, একদম তুমি কথাটা অন্যভাবে নিও না, খোলা মনে বলছি আমি কথাটা। এবং আমি এখানে বলবো, বাংলার মিডিয়া তাও একটা নৈতিকতার প্যারামিটার সেট করে এসছে এত বছর ধরে, আমরা দেখিনি গদি মিডিয়া বলি, আমরা যাই বলো তোমরা হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, আজকে ভারতের রাজনীতিতে একটা লোকের দলবদল করাতে পারাটা তার ক্রেডেন্সিয়াল হয়ে চাণক্য। মহারাষ্ট্রে ভোট হচ্ছে, কর্ণাটকে ভোট হচ্ছে, টাই রেজাল্ট, অ্যাঙ্কাররা, আমি একদম খোলা মনে বলছি, তোমার সমালোচনা আমরাও শুনছি, নিশ্চয়ই আমি কথাটা বলার সুযোগ পাবো। হিন্দি কিছু চ্যানেলে
ডিশ চ্যানেলে আমরা বসে উল্লাস দেখি যে টায় আছে, চাণক্য চলে এসছেন, অপারেশন লোটাস, অমিত শাহ নেমে পড়েছেন, অমিত শাহ প্লেন নেমে পড়েছে মহারাষ্ট্র বম্বে এয়ারপোর্টে, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে পড়েছেন। এইবার কি পারবে কংগ্রেস নিজের ঘর ধরে রাখতে? এবার পারবে? কিন্তু আমরা দেখেছি ও মিডিয়ার কথা বলছে, আমি একেবারে আমি মিডিয়ার পার্সপেক্টিভেই জিনিসটা দেখি। যদি এই এবিপি আনন্দ এবং দু একটি সংবাদপত্র, আনন্দবাজার, টেলিগ্রাফের মতো বাদ দিন, না 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 তা নয়, আমি তোমায় উদাহরণ দিচ্ছি যে একই ধরনের উদাহরণ তোমার শুনলে ভালো লাগবে। মুকুল রায় যখন একটার পর একটা জেলা খালি করতেন, তখন বেশিরভাগ মিডিয়ায় বাংলায় সংবাদ মাধ্যমে কি লেখা হতো? চাণক্য। এবং কেন লেখা হতো? যে দেখুন মুকুল রায় শূন্য থেকে তিনি সবাইকে কিনে নিয়ে তৃণমূলের ঝোলা ভরলেন। অর্থাৎ নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা, আমি কোনো তুলনামূলক সংবাদ মাধ্যমে তুলনামূলক আলোচনায় যাব না, কিন্তু এটা বলবো যে নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা সব ক্ষেত্রে সমান হোক, দিল্লিতে যেরকম পশ্চিমবঙ্গেও সেরকম। আমার পরের প্রতিবেদন আসবো শতরূপদের দল এবং বামপন্থীদের ভেতর থেকে কোথায় কোথায় কোট অ্যান্ড কোট পার্টি দলিলের ভাষায় বিচ্যুতি দেখা গেল। দেখুন, কেউ তৃণমূল থেকে গেছেন বিজেপিতে, কেউ আবার বিজেপি থেকে তৃণমূলে, কেউ তো এই দুই দলের মধ্যে একাধিকবার যাতায়াত করে ফেলেছেন, যা নিয়ে প্রায়শই কটাক্ষ ছুড়ে দেয় সিপিএম। কিন্তু যে বামেরা নিজেদের আদর্শবাদী রেজিমেন্টেড ফোর্স বা শৃঙ্খলা পরায়ণ বলে দাবি করে, এ রাজ্যে তৃণমূল জমানা শুরুর পর প্রথম দল বদলেছিলেন তাদের নেতারাই। 2014 সালে বাম শিবির ছেড়ে ঘাসফুলের পতাকা ধরেছিলেন আরএসপির অনন্তদেব অধিকারী, দশরথ তির্কে এবং ফরওয়ার্ড ব্লকের সুনীল মণ্ডল। এরপরে সিপিএম ছেড়ে অন্য দলে নাম লেখানোর এই তালিকা দীর্ঘ হতে শুরু করে। একসময় সিপিএমের দাপুটে মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক রেজ্জাক মোল্লা অব্দি ক্ষমতার পালাবদলের পর নাম লিখিয়েছিলেন তৃণমূলে। এ রাজ্যে বিজেপির সংগঠন মজবুত হওয়ার পর একেবারে উল্টো মেরু সেই শিবিরেও নাম লেখাতে দ্বিধা করেননি একাধিক সিপিএম নেতা। 2019 সালের লোকসভা ভোটের ঠিক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন মালদার নেতা খগেন মুর্মু। পরপর দুটো লোকসভা ভোটে বিজেপির টিকিটে জিতে সাংসদও হয়েছেন তিনি। 21 বিধানসভা ভোটের আগে একই পথে হাঁটেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ, যে অশোক ভট্টাচার্যর হাত ধরে রাজনীতিতে আসা, দল বদলে বিজেপির টিকিট নিয়ে সেই অশোক ভট্টাচার্যকেই হারিয়ে বিধায়ক হন শঙ্কর। যে বদল আপনি করতে পারেন, কিন্তু যে দলের প্রতীকে জয়ী হয়ে এসছেন সেই দলের প্রতীক ছেড়ে আসা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মধ্যে দিয়ে মানুষ, আমার মনে হয় না এই ধরনের সিদ্ধান্ত যিনি নিয়েছেন তাকে তার যথার্থ সম্মান কখনোই পাবেন বলে অন্তত আমি মনে করি। মাস দুয়েক আগে কলকাতা বইমেলায় বিজেপির স্টলে দেখা গিয়েছিল সিপিএম থেকে সাসপেন্ডেড প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। এরপরই তার রাজনৈতিক পদক্ষেপ নিয়েও জল্পনা তৈরি হয়। দল ভাঙানোর রাজনীতি তৃণমূল আমলে পশ্চিমবাংলার সংযোজন। তার আগে এটা খুব একটা কারোর চোখে পড়েছে বলে মনে হয় না, ছিল না। থাকলে কোথাও ব্যতিক্রমী ঘটনা, 100টার মধ্যে একটা ঘটনা ঘটে যেরকম ব্যতিক্রমী। রাজনীতির নীতি নৈতিকতার জায়গা থেকে সরিয়ে বিপজ্জনক জায়গায়, অন্য রাজ্যে যেমন 2-1 আমরা দেখেছি, এখন বরং কম্পিটিশন পশ্চিমবাংলার চাইতে অন্য রাজ্যে দল ভাঙানোর কারবার বেশি হয়। যে নীতি মতবাদের কথা এতদিন বলে এসছে সেগুলো অন্তঃসার শূন্য মানুষের জন্য নয়, সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই বঙ্কিম ঘোষই বলুন, শঙ্কর ঘোষই বলুন, আর আজকের তাপসী মণ্ডলই বলুন, কেউ এ দলে থাকতে পারছে না, সবাই চলে যাচ্ছে। আর যারা আছে তারা জানবেন সে প্রকাশ কারাত আর সুজন চক্রবর্তী, তারা চাইলেও অন্য কোনো দল নেবে না, তাদের ইউটিলিটি ভ্যালু 0। সুতরাং এরা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, পার্টিটাও নয়, আর পড়ে থাকা নেতারাও নয়। শুধু অবশ্য সিপিএম নয়, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের সমর্থনে জিতে আসা কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসও জয়ের কিছুদিনের মধ্যেই রং বদলে ফেলেছিলেন। কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিভাবে ভোট আরও বেশি পাওয়া যায়, সেখানে নীতিনৈতিকতা থাকবে না, সেখানে মতাদর্শ থাকবে না, শুধু থাকবে ভোটটাকে মোবিলাইজ করে নিজের দলকে ক্ষমতায় টিকিয়ে রাখা। এটাই আজকের দিনের কিন্তু নীতি হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে দেখার ইচ্ছা যে যখন সিপিএম যদি কোনো সময় আসে, যে সময়ে সিপিএমেরও সুদিন আসছে, সেই সময় লোকগুলো আবার আসবার চেষ্টা করছে, তখন সিপিএম কি দৃষ্টিভঙ্গি নেয় তাদের প্রতি। এ রাজ্যের বিধানসভায় বাম কংগ্রেস এখন শূন্য, লড়াই কার্যত বিজেপি তৃণমূলের। ফলে আগামী দিনে এই দুই শিবিরেও কি আরো ভাঙন দেখা যেতে পারে? উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। শতরূপ বলছে যে কাউকে আমরা নিইনি। 2016 সালে উত্তর বসিরহাটে ইলেকশনে রফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেস থেকে সিপিএমে গেছিলেন। একটা সমস্যা সে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিল, এখানে প্রার্থী হয়েছিল। আমি বলছি যে সে হচ্ছে তোমার ওই বিধায়ক, নির্বাচিত বিধায়ক, পদত্যাগ না করে বিধানসভার ভেতর নিজের একটা পরিচয় দিচ্ছে। কিন্তু তুমি নেয়া আনা নেয়া বললে না, আমি সেটা না, শুন দেখ দুটো তুমি প্লিজ বিচার করো। আমরা এখানে কথা হচ্ছে নৈতিকতার প্রশ্ন তো পদত্যাগ না করে সব সময় উঠবে, কিন্তু বামপন্থীরা অন্য দল থেকে নেয় না। আরে বামপন্থী 77 সালে, তাহলে তোমায় বলতে হবে 77 সালে 72 যারা কংগ্রেসকে ভোট দিয়েছে 77 আমায় ভোট দিলে কেন? তাহলে আমি ক্ষমতায় আসলাম। হ্যাঁ, কিন্তু তুমি বলেছো কোট আনকোট শতরূপ রিপিটটা দেখে নিয়ে তুমি বললে যে আমি যাওয়াটা আটকাতে পারবো না, কিন্তু ফেরাটা আটকেছি। কোন ক্ষেত্রে আমি বলেছি, এবং আমি স্পেসিফিক্যালি উদাহরণ দিয়েছি যে আমরা জিতলে 5 বছর, আপনি যে মানুষ ভোট দিয়েছেন 5 বছর আপনার সেই মতামত, কিন্তু তার জন্য শূন্য থেকে সংখ্যায় আসতে হবে, তারপর হ্যাঁ সে তো ঠিক আছে, এবার আমি আসবো, সেটা তো অন্য কথা। কিন্তু আমরা দলবদল করিয়ে ওই বিধানসভার ভেতর একটা লোক বলছে আমি এই দলের, আর বিধানসভার বাইরে এসে অন্য দলের মিটিং মিছিল করছে। দেখো শতরূপ, এটা মানতে হবে যে সব থেকে দলবদল কারা করে, যাদের জেতার সম্ভাবনা আছে সেই দলে লোকে যেতে চায়, সেই জায়গাটা তো তোমরা অনেক সেফ। না এখানে হ্যাঁ, সে তো আমি এই কারণেই তো বললাম যে 34 বছর তাহলে আমাদের যেটা সবচেয়ে বড় সম্ভাবনা ছিল, তখন তো দলবদল করাইনি। তুমি যতবার এটা বলো আমাদের বিরুদ্ধে 100 না আমি তুলনামূলক বিচারে তোমায় আমি এগিয়ে, হ্যাঁ তুলনামূলক বিচারে তোমায় এগিয়ে রাখছি, কোনো অসুবিধা নেই। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে জেতার সম্ভাবনা সেই দলের থাকে, সেই দলের দিকেই মৌমাছিরা আসে। হ্যাঁ কথা তুমি তুললে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। মুকুল রায় নিজে গর্ব করে পরবর্তীকালে বলেছিল নদিয়া জেলা পরিষদ আমি দখল করিয়েছি। বামফ্রন্ট সরকারের সময় তুমি বলো তো, এই নদিয়ায় শান্তিপুর থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে, ওদিকে তোমার রামজীবনপুর, মেদিনীপুরের পুরসভা থেকে শুরু করে, একটার পর একটা বাঁকুড়া পুরসভা, তোমাকে একটার পর একটা বলে যেতে পারি 5 বছর ধরে নির্দ্বিধায় তৃণমূল চালিয়েছে। কেউ কল্পনা কি কংগ্রেস চালিয়েছে কল্পনা করতে পারতো কেউ কোনোদিন যে মাঝপথে পুরসভা? আমি তুলনামূলক বিচারে আমায় এগিয়ে রাখতে হবে, কিন্তু কথা হচ্ছে যে রাজনীতির হাওয়া মোড়করা সেই দলের দিকেই আকর্ষিত হয়, সেই দলের দিকেই ছুটে যায় যাদের জয়ের সম্ভাবনা বাড়ে। ঠিক যে জায়গা থেকে সম্ভাবনাটা ওঠে যে এবার তাহলে কি তৃণমূলের দিকে পাল্লা ভারী, অর্থাৎ তারা খুব মাইনিউটলি লক্ষ্য করেছেন যে 2 দফায় উপনির্বাচনে তৃণমূল ক্লিন সুইপ করেছে। মাদারিহাট, যেটা উত্তরবঙ্গে বিজেপির অন্যতম দুর্গ, সেখানে অবধি তৃণমূল জিতে গেল। এই সংকেতটা কি কোথাও একটা বড় চেহারায় তারা রিড করছেন যে তৃণমূলের জেতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই সব হাওয়া মোড়কের? আমি উত্তর জানি না, কিন্তু বোঝার চেষ্টা করছি। তার কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই ভেতরে তলায় যোগাযোগ রাখা এবং কি জানলা দরজা খোলা টোলার প্রসঙ্গ বলেছেন। আমি দ্রুত একবার দুটো কোটেশন আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে 2022 সালের 3রা ডিসেম্বর কাঁথিতে, যেখানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যদি তিনি নাকি দরজা খুলে দেন বিজেপি দলটাই থাকবে না, এবং দরজা খুলবেন কি না সে কথা কর্মীদের জিজ্ঞেস করেছিলেন, কি বলেছিলেন দেখাবো। দরজা খুললি বিজেপি দল থাকবে না। বলুন দরজা খুলবো? আমার তো মাঝে মাঝে মনে হয় একটু খুলবো কি ভাইরা, খুলবো আগামী সপ্তাহে খুলি একটু 5 সেকেন্ডের জন্য, তারপর আবার বন্ধ করে দেবো ছোট্ট করে ডিসেম্বর মাসেই। বেশ তাই হলো তাহলে ছোট্ট করে দরজাটা একবার খোলা যাক, তাই তো? ছোট্ট করে, বেশি বড় করে না, আর বেছে। আচ্ছা, এরপর এই যে তাপসী মণ্ডল, এটা কি খুব ছোট্ট করে, মানে আমি বলছি এটা দরজা খোলা বলবো না জানলা খোলা বলবো, এই একটা মুশকিল যে এই প্রশ্ন যে কোনো মানুষের মনে উঠবে। এইখান থেকে আমার পরবর্তী অংশ দেখাবো, সেটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চে বলছেন যে যারা ওই সময় অর্থাৎ তৃণমূলের দুঃসময় অর্থাৎ 2021-এর আগে ছেড়ে গেছিলেন, তাদের নেয়ার ক্ষেত্রে তিনি বিজেপিতে তাদের নিয়েছেন, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের ওপর ছড়ি ঘোরাতে দেননি। কি বলেছিলেন অভিষেক দেখুন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে
তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। অর্থাৎ দ্বিতীয়বার তৃণমূলে ঢুকলে তার ফেরার পথটা কতটা মসৃণ, এই প্রশ্ন উঠবে। ঠিক এইখান থেকে আমি বড় প্রশ্নটা নিয়ে যাব শুভময় মৈত্রের কাছে, যে শুভময়দা, এই প্রবণতা অর্থাৎ দল বদলের প্রবণতা কি ক্রমশ 26 যত এগোবে আরও বাড়বে? শুনলেও 26-এর ভোট হতে তো আরও কয়েকদিন বাকি আছে। আপাতত কলকাতায় তো বসন্ত আর কি। তা অনুপম রায় গায়ক এবং গীতিকার, তিনি খুবই দুঃখ পাবেন, আবার কেস টেসও দিয়ে দিতে পারেন, তবু তার কবিতার লাইনগুলো আজকে বারবার মনে পড়ছিল, তার গানের লাইন, শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, মানে তৃণমূলের আর কি, কখনো নেমে আসে অচেনা প্যারাসুট, তোমাকে ভালোবেসে আমারে চিরকুটু। এই শহরের বুকেই। তবে এই শহরের বুকে যে বক্তব্যটা থাকবে সেটা শতরূপ বলল, শতরূপের দলের কথায় পরে আসছি। তবে অনেকবার কাউন্সিলর ভোটে জেতা, বিধানসভায় 2বার জেতা তাপসী মণ্ডলের চেয়ে সম্ভবত শতরূপ ঘোষকে আমরা বেশি দিন মনে রাখবো যে 3বার ভোটে হেরেছে, কারণ এখনও দলটা বদলায়নি। নিশ্চয়ই তৃণমূল থেকে প্রচুর অফার থাকবে। আইপ্যাক যখন খোঁজ করে সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপির ভালো লোকদের তারা ডাকবেন না, এমন তো হওয়ার কারণ নেই। রাজনীতির যে কর্পোরেটাইজেশন, তাতে তো এই ঘটনা ঘটবেই। ফলে এই যে কটি মানুষ আমাদের সামনে থাকবেন, জীবনানন্দের কবিতা কি বহু লোক পড়েছেন, বা নবারুণ ভট্টাচার্যের কবিতা, তবু কিছু কিছু লোক তো পড়বেন। ফলে তৃণমূল কংগ্রেস যে ঘটনাটি ঘটাচ্ছে, আগামী নির্বাচনে তারা 250 সিট পেতে পারে, কিন্তু আমার মনে হয় না তাদের ছাত্র সংগঠনের কোনো নেতা যারা অতিবাম থেকে গেছেন এরকম কয়েকজন বাদ দিয়ে গম্ভীর মুখে লগ্নি পুঁজি নিয়ে একটু আলোচনা করতে পারবেন। মানুষের ভোটে জিততেই পারেন, মানুষের ভোটে জেতা এবং রাজনীতির যে সচেতনতা, এই প্রশ্নটা বারবার আসবে। দ্বিতীয় প্রশ্ন আসবে অবশ্যই সিপিএম নেতাদের কাছে, এত পড়াশোনা করলেন কিন্তু আগের দিন সাল বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিলাম ওই 77 থেকে 91, তারপর থেকে কি ধরনের দলটা তৈরি করলেন যারা সাপ্লাই লাইন হয়ে গেল তৃণমূল বা বিজেপির কয়েক বছর পরে। এবং একই রকম অতি বামপন্থীদের ক্ষেত্রে একই প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, এত পড়াশোনা করলেন যাদবপুরে, তারপর তৃণমূলের সাপ্লাই লাইন হয়ে গেলেন এবং সেখান থেকে যাওয়া মানুষ এক দল থেকে অন্য দলে মানুষ নিয়ে আসছেন। আপনি তো আজকে জোর গলায় আপনিও বলতে পারলেন যে এই ধরনের যুক্তিহীন এবং কোনো আদর্শহীন যে দলবদল, সেই জিনিসটাকে আমরা পছন্দ করছি না। তারা জিতবেন, বারবার ভোটে জিতবেন, এবং এটা কিন্তু বিজেপি দলবদল করুন, তার আগে পদত্যাগ করুন। দেখুন, বিজেপির একটা চরিত্র আছে, আদর্শবাদী চরিত্র, যেখানে তারা তাদের মতো রাজনীতি করেন, কিন্তু তারপর থেকে ক্রমাগত এই অমিত শাহের রাজত্বে আর কি বারবার এ দল থেকে ও দল লোক আনা, কখনো তাদের পদত্যাগ করিয়েছে বিভিন্ন। কিন্তু আমি বলছি শুভময়দা, আমার কাউন্টার আর্গুমেন্টটা এইটা রাখবো, 2019-এ কর্ণাটকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন 14 জন বিধায়ক, প্রত্যেকে পদত্যাগ করেছিলেন। আমি বলছি মধ্যপ্রদেশে 2018 প্রত্যেকে রিজাইন করেছিলেন, একাধিক, একটার পর একটা দরকার ছিল। সুমনবাবু, ভারতবর্ষের তো একটা গণতান্ত্রিক প্রেক্ষিত আছে, সংসদীয় একটা রাজনীতি আছে, সেখানে ওই 12 জনকে এনে ইমিডিয়েট সরকার দখল করাটা কি বিজেপির আদর্শগত রাজনীতির সঙ্গে মেলে? এবং এইখানেই আপনি একটু পরে হয়তো যাদবপুরের কথায় আসবেন। আমি বলছি, দেখুন, যাদবপুরের এই ছেলেগুলো হয়তো দেয়ালে কাশ্মীর টাশ্মীর নিয়ে দু একটা উল্টোপাল্টা কথা লিখেছে, এই ছেলেগুলোকে ক্রিমিনাল বলছেন, এই ছেলেগুলোর জন্য যাদবপুর দখল করছেন সেকেন্ডে সেকেন্ডে, এই ছেলেগুলোর জন্য বিজেপির কেউ বলছেন নাকি ঠান্ডা করে দেবেন, কাশ্মীরের টেম্পারেচার করে দেবেন যাদবপুরে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাচ্চা ছেলেগুলো, যে ছেলেগুলোর চোখে একটা রাজনীতির স্বপ্ন আছে, যাদবপুরে সম্ভবত দেখিনি যে এসএফআই করছে সে 2 দিন পরে ডিএসএফ করছে বা ডিএসএফ থেকে এসএফআই করছে। এই ছেলেগুলোর যে স্বপ্ন, এই ছেলেগুলোর যে রাজনীতি, সেই রাজনীতিগুলোকে আমাদের এখানকার তৃণমূল এবং বিজেপি, কেন তৃণমূল বিজেপির কথায় আসছি, তারাই তো শাসক দল, তারা বারবার ক্রিমিনাল বলছেন, ক্রিমিনালাইজেশনের কথা বলছেন, রাঘবেন্দ্র বাজপেয়ী গুলি খেয়ে মরে যাচ্ছেন। আমার বক্তব্যটা হচ্ছে, কোন রাজনীতির কথা আমরা আলোচনা করছি যেখানে যাদবপুরের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আমরা ক্রিমিনাল বলতে পারছি? হ্যাঁ, তারা হয়তো কয়েকটা ভুল করেছেন, তারা হয়তো দুটো স্লোগান দিয়েছেন যেটা ভালো নয়, কিন্তু তৃণমূল এবং বিজেপি এবং তাদের অনেকেই সিপিএম থেকে তৈরি হয়ে আসা মানুষ, সেই মানুষগুলো যে রাজনীতিটার উদাহরণ আমাদের সামনে দিচ্ছেন, তারপর কি সত্যিকারের যারা নিজের দলটাকে ভালোবেসে তৃণমূল এবং বিজেপি করেন, বহুদিন ধরে করেন, সেই মানুষগুলো কি আজকের এই তৃণমূল এবং বিজেপির চেহারা, এটা কি অন্তত নিজের সামনে যখন দাঁড়াচ্ছেন তারা ভাবতে পারবেন একবারও যে একটা ভালো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? আমি সমীরদার কাছে যাব, কিন্তু আমার বক্তব্য যে দলবদল করে যে দল তাকে নিচ্ছে তার লাভটা কি? আমি বলছি এই প্রশ্ন বারবার উঠছে, তার কারণ 2021 সালে বিজেপি যে তৃণমূল থেকে এতজনকে নিল, তাতে বিজেপির কি লাভ হয়েছিল? সব থেকে বড় প্রশ্ন এই রাজ্যের মাটিতে খুব সাম্প্রতিক অতীতে তো সেটাই। আমি এইখানে সমীরদা শুরু করার আগে দ্রুত একবার দেখাবো যে 21-এ যখন উল্টো স্রোত,
প্রচুর নেতা, তার ভেতরে বিধায়ক আছেন, বড় নেতা আছেন, তারা চলে যাচ্ছেন বিজেপিতে। 2021-এর 10ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটা জনসভায় দাঁড়িয়ে এই যারা ছেড়ে চলে যাচ্ছেন তাদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আগে একবার দেখাবো। যাদের কাজ করতে পাঠিয়েছিলাম এখানে ওখানে, তারা অনেকেই গুছিয়ে নিয়ে হঠাৎ করে পালিয়ে গেছে রাম ছাগলের ছানার মতো। প্রথমে ছিল ইঁদুর। ইঁদুর একদিন বেড়ালকে দেখে ভয় পেল, মুনি ঋষিকে গিয়ে বলল, ঋষি মশাই আমাকে বেড়াল বানিয়ে দিন, আমাকে বেড়াল কামড়াতে আসছে। ঋষি মশাই বানিয়ে দিলেন এবং বেড়াল একদিন বাঘ দেখে ভয় পেল। সেই বেড়াল গিয়ে বলল, ঋষি মশাই আমাকে বাঘ বানিয়ে দিন। সেই বাঘ বানিয়ে দিল তাকে। ইঁদুর থেকে বাঘ বানালো। এবার যখন বাঘ বানালো, বাঘ হয়ে ঋষি মশাইকে খেতে এলো ফার্স্ট। তখন ঋষি মশাই বুঝতে পারলে তো সাংঘাতিক। যারা লোভী তাদের বাদ দিন, যারা ভোগী তাদের ঘরে থেকে ভোগ করতে বলুন, আর যারা ত্যাগী তাদের মানুষের কাজ করতে বলুন। দেখুন, দলবদলুদের নিয়ে অত্যন্ত কড়া অবস্থান, কিন্তু এই অবস্থানের পর আর দরজা এমনকি জানলা খোলার প্রসঙ্গ ওঠে কি করে? আমি বলছি তাহলে তৃণমূল কংগ্রেস কি সেই অবস্থান পাল্টাচ্ছে? সমীর চট্টোপাধ্যায়। হ্যাঁ, সবটাই আলোচনা হচ্ছে খুব সুন্দর, কারণ এখানে একটা ফুল শব্দ এসে গেছে। ফুল হয়ে ফুটেছিলে কেন ঝরে যাবে, কেন ভালোবেসেছিলে যদি চলে যাবে। ফুলের মধ্যে যারা এসেছিল, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের জগদ্দল পাথরকে 34 বছরে যিনি সরিয়েছেন, ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের একজন বিরোধী নেত্রী যাকে ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ইতিহাস বহন করে চলতে হয়েছে, যখন সরকার ছিল 34 বছরের, কিন্তু তারপরে জোড়া ফুল থেকে যারা পদ্ম ফুলে উড়ে গেল, করতে গিয়ে রাইটাসে চুলের মুঠি ধরে যারা বের করে দিয়েছিল, অনিল বসু থেকে বিনয় কোঙাররা যে ভাষায় কথা বলেছিলেন একজন মহিলাকে, কিছুদিন আগে নারী দিবস গেছে। কোথায় যাবেন আপনি? আজকে ভারতবর্ষের ইতিহাসে শুধু স্থান করেনি, বিরোধী নেত্রী হিসেবে যেভাবে আন্দোলন করেছেন আপনারা 2011 সাল থেকে আজ পর্যন্ত। তো তারপর জোড়া ফুল থেকে পদ্ম ফুলে চলে গেল যারা গেছেন, তারপর আবার আপনারা নিয়েও নিলেন আবার জোড়া ফুল। বললাম ফুল হয়ে ঝরে যাবে কেন, এইটাই তার কথা। তারা আবার ভালোবেসে চলে এসছে তো, কারণ ফুল আমরা এখনো বলছি যে কথা আলোচনা আজকে বিষয়বস্তু, মানুষকে ফুল না বানালেই হলো। মানুষ জানে উন্নয়ন, মানুষ জানে থাকার। বারবার ইলেকশন হয়েছে, নারদা সারদা কত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ থেকে সরতে পেরেছে? প্রতিটা ভোট এসছে দুর্নীতি দুর্নীতি রাজ্যিকর কত কি। ইভিন আজকে যাদবপুর যাবেন কোথায়? যা সত্য মেনে নিতে হবে, বাস্তবটা তো মেনে নিতে হবে। কেন বাম অতি বাম মিলে যাদবপুরকে আজ পর্যন্ত গণতান্ত্রিক যদি বলি, হোয়াই নট অন্য রাজনৈতিক দল? আমি বলছি না, কিন্তু আমি বলছি তৃণমূলের তো নিজেদের অত বড় বাগান, পাশের বাগানে একটা সাগরদিঘি ফুটেছিল, একটা ঝালদা পুরসভা ফুটেছিল রাস্তার ধারে, সেটাকে বাগানে আনার কি দরকার ছিল? না, সবাই তো অস্তিত্ব থাকা উচিত সুমন বাবু। হ্যাঁ, তাই তো বলছি। আমরা যেমন আপনার স্টুডিওতে সবাই বক্তব্যের একটা গুণ আছে, তেমনি আমরা কেন পারবো না আজকে স্বাধীন ভারতবর্ষে? সেই জন্যই তো বলছি আজাদি কাশ্মীর কেন পাকিস্তানের পাঁচিল টপকে পাশের বাগানে গিয়ে ফুল ছেঁড়ার দরকারটা কি? না বলুন না, রাষ্ট্রদ্রোহী মামলা কেন হবে না? কেন হবে না এই কথাটা? আজকে যারা করছে তারা ছাত্র মানে পুত্র সম, আমরা তো শিক্ষক, কিন্তু কয়েকজনের জন্যে গোটা যাদবপুরের আজকে যে গরিমা কেন নষ্ট হবে? এর দায় দায়িত্ব তো আমাদের সবাইয়ের, আপনারও যেমন আমারও তেমন। হোক কলরবে কি হয়েছিল আপনিই তো দেখিয়েছিলেন, যাদবপুর থানার সামনে যে র্যালি, এটাই কি পোশাক? কিন্তু আমরা এখনো যাদবপুরের আলোচনায় তো আসিনি। যদি আসেন, আমি সম্ভাবনার শিল্প, রাজনীতিও সম্ভাবনার শিল্প। আজকে তাপসী মণ্ডল চলে গেছে, কিন্তু তাপসী মালিক যখন মারা গিয়েছিল সিঙ্গুরে, মনে পড়ে শহীদ দত্তকে? আমরা কিন্তু জানি আজকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার দুটো পয়েন্ট হচ্ছে সিঙ্গুর আর নন্দীগ্রাম। এটা ভুলে গেলে হবে না। আজকে সেখানকার নেতা সে তাপসী মণ্ডলকে ধরে রাখতে পারলো না, ব্যর্থতা আমার আপনার নয়। কারণ বিজেপি মানে বিজেপি মানে সব সময় চায়
সিবিআই, ইডি, ভয়ের রাজনীতি। ভালোবাসার রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায়। একদম মমতা বন্দ্যোপাধ্যায়। ত্যাগের কথা হচ্ছে, ত্যাগ হচ্ছে খুব দ্রুত, খুব দ্রুত, পরবর্তী সবাই যাদবপুরের দিকে চলেই যাচ্ছে। ত্যাগ হচ্ছে ঘর রেশন চুরি, ত্যাগ হচ্ছে উন্নয়ন তৃণমূল নেতাদের, আর স্ক্যাম। এতগুলো কথা বলা কোনটা মিথ্যে? কথা বলি সেটা এক হচ্ছে সমীরদা যেটা বললেন যে এই তাপসী মালিকের বাবা কদিন আগে বললেন যে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছিল তৃণমূলের নেতারা, এই বিপিতেও খবর হয়েছিল, এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খারাপ কথা রেজ্জাক মোল্লা বলেছিলেন কালীঘাটের ময়না, এনিবে সুব্রত মুখার্জি বলছেন বেদের মেয়ে জ্যোৎস্না, ওগুলো ছেড়ে দিন, অনেক পুরনো কথা। বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বলতেন, আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ভাষায় কথা বলিনি, জীবনে বলবো না। আমি লাস্ট যে কথাটা বলি সুমনদা, তোমরা যে প্যাকেজটা দেখালে না, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হবে তাই হচ্ছে ভাইপো টাইপো কি বললো, এগুলো খুব তুচ্ছ। আমি তোমায় বলছি মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নেত্রী আমাদের দেশের এবং রাজ্যের। নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় সভা করতে এসে তোমার মনে থাকবে বলেছিলেন যে 40-এর ওপর তৃণমূলের এমএলএ আমার সঙ্গে যোগাযোগ রাখছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় 2018-র পঞ্চায়েত ভোটের পরে বললেন যে পুরুলিয়ায় বিজেপি থেকে যারা এবার জিতেছে তারা ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে, আমি বলেছি ওদেরকে দেখছি কবে আপনাদেরকে দলে নেওয়া হবে। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দাঁড়িয়ে দলবদলের রাজনীতিকে নেতৃত্ব দেন, গর্ব করে বলেন, তাহলে এই দেশের গণতন্ত্রকে কে বাঁচাবে? বাঁচাবে দেশের মানুষ। দেশের মানুষকে বলছি নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী মহাশয় যদি বলে থাকে, নির্বাচনী প্রচারে বেশ করেছে বলেছে, বাহ, প্রচারের আগে ভোটের আগে যদি বলে থাকে, ভোটের আগে বলছে 1 কোটি করে চাকরির কথা বলছে এই মোদী। দাদা এতগুলো কথা বলছেন এখানে বসে এই কি কথা বলেন আমি বুঝতে পারলাম না। আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ এই তখন গোটা দেশের দলবদলের একেবারে রাজ্য ধরে ধরে তার প্রসঙ্গে যাব দ্রুত একটা প্রতিবেদনে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তবে দলত্যাগ করলেও পদত্যাগের বালাই করলেন না তিনিও। আর এই প্রেক্ষাপটেই বঙ্গ রাজনীতিতে ফিরল সেই পুরনো প্রশ্ন। দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া এখানে কেউ দলবদল করলেও নিজের বিধায়ক কিংবা সাংসদ পদ সঙ্গে সঙ্গে ছেড়ে দেন না কেন? কেন ফের ভোটের ময়দানে নামেন না? এক দলের জনপ্রতিনিধি পদ ধরে রেখে অন্য দলে যাওয়াটা কোন নৈতিকতা? গুরুত্বহীন হয়ে পড়ছে যারা রাজনৈতিক নেতা, তিনি বিজেপিরই হন, তিনি কংগ্রেসেরই হোক, তিনি তৃণমূলেরই হন, আর তিনি সিপিএমেরই হোক, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোটা ব্যাপারটাই সমান হয়েছে। ভোট আসলে রাজনৈতিক যে দলগুলো তাদের মাথা খারাপ করে দিচ্ছে। বঙ্গের বিধায়কদের অনেকেই নিজের দল ছেড়ে যোগ দেন অন্য দলে, কিন্তু বিধানসভায় খাতায় কলমে পুরনো দলেই থেকে যান। বিধানসভার ভেতরে জার্সির রং এক, বাইরে আর এক, এ কেমন রাজনীতি? এ প্রসঙ্গে অন্যতম উজ্জ্বল উদাহরণ মুকুল রায়, যিনি খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক, কিন্তু মাঝখানে হঠাৎই তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছিলেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর 2021 সালে বিধানসভা ভোটের ঠিক পরেই মুকুল রায়ের একটি মন্তব্য তো বঙ্গ রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। বিজেপি বিধায়ক থাকা অবস্থায় তৃণমূল ফেরার পর যে মুকুল রায়কে উত্তরীয় পড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তিনিই আবার সম্প্রতি মুকুল রায়কে বেঈমান বললেন। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাইরের রাজ্যেও দলত্যাগ আকছার লেগে থাকে, কখনো কখনো তো দল ভাঙিয়ে সরকারও ফেলে দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে দল বদলের সঙ্গে সঙ্গেই পদত্যাগ করে ফের ভোটে নামার প্রবণতাই দেখা যায়। কিন্তু বাংলায় সবসময় তা হয় না কেন? বিজেপি এবং বিরোধী দলনেতার প্রতি অনাস্থা প্রকাশ করে দলবদল করেছেন, চলে এসছেন, তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন। উঠোন একটা, বাড়ি একটা ঘর বিজেপি তো আরেকটা ঘর তৃণমূল। ধান্দায় কোনো অসুবিধা যদি হয় আবার বিজেপি থেকে তৃণমূল। 2019 সালে কর্ণাটকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন 14 জন বিধায়ক। জেডিএস ছেড়ে বিজেপিতে যান 3 জন। প্রত্যেকে পদত্যাগ করে বিজেপির হয়ে উপনির্বাচনে তারা জিতে আসেন। 2018 সালে মধ্যপ্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি কংগ্রেসের 27 জন বিধায়ককে ভাঙিয়ে সরকার গড়ে, কিন্তু পরে সকলেই পদত্যাগ করে উপনির্বাচনে বিজেপির টিকিটে জিতে আসেন। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, তাপসী মণ্ডল দিয়ে এই পর্বের আলোচনা শুরু হয়েছিল। তিনি বলছেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে। আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার, 2020-তে যোগ দিয়ে 25-এর মার্চ মাসে তাপসী বুঝতে পারলেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে। যখন 2020 সালের 19শে মে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি যোগ দিলেন, তার প্রায় 4 মাস আগে 2020 সালের 5ই ডিসেম্বর অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। সব বিরোধীরা বলেছিলেন এই বিভাজনের রাজনীতি। তারপর লাগাতার এনআরসি সিএ এর দাবি, তখন দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি। পরের পর বিজেপির আন্দোলন, 2019-এর ডিসেম্বরে লোকসভা রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলো, তখনও তাপসী বুঝতে পারেননি। এমনকি 2024-এর 18ই জুলাই যখন শুভেন্দু অধিকারী বললেন, আমিও বলছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না জো হামারে সাথ জো উনকা সাথ, সংখ্যালঘু মোর্চার আর প্রয়োজন নেই, তখনও কিন্তু তাপসী মণ্ডল বুঝে পাননি এই বিভাজনের রাজনীতিটা কি। বুঝলেন কবে? 2025-এর মার্চ মাসে এসে। এইখানে আমাদের প্রশ্নটা। কিন্তু আমার পরের বক্তার কাছে সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে যাব। আইনজীবী ফিরদৌস শামীমের কাছে আমার প্রশ্ন থাকবে যে এত আমরা রাজনীতিবিদদের দায়ী করছি, কিন্তু দলত্যাগ বিরোধী আইন যেটার কথা এত বলা হয়, তাতে হিয়ারিংয়ের যদি একটা সময়সীমা বেঁধে দেওয়া হতো, তাহলে এই 4-4.5 বছর ধরে জিনিসটা টানা যেত না। এবং টাইম বাউন্ড হিয়ারিং না হওয়ার জন্য আইনের মধ্যেও কি মনে হয় না ফিরদৌস যে কোথাও একটা বড় ফাঁক থেকে গেছে? তোমার সময় শুরু এখন। একদমই, আপনি যেটা বলেছেন এখন ন্যায্যতার সঙ্গে বলেছেন। দেখুন, এই যে আমাদের এই যে অ্যান্টি ডিফেকশন ল 10 শিডিউলে এলো, এর একটা প্রেক্ষিত রয়েছে। আপনি যদি দেখেন দেশে ওই 1957 to 1967 দেখবেন এই যে দলত্যাগের ফলে সবথেকে বেশি বেনিফিটেড কারা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে কংগ্রেস। কারণ কংগ্রেস সবাই ডিফেক্ট করে কোথায় যাবে, যেহেতু তারা ক্ষমতায় ছিল। আবার দেখবেন যে তারপরে দেখবেন একটু সময়টা আগিয়ে আনুন, 1977 to 79 মোরারজি দেশাইয়ের সরকার, সেখানে দেখবেন দলত্যাগের ফলে কিন্তু সরকারটাই পড়ে গেল। ঠিক। কিন্তু এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন 1984-এ যখন রাজীব গান্ধী ক্ষমতায় এলো, সেই সময় দাঁড়িয়ে যেহেতু আপনি যদি সেই সময় পরিসংখ্যান দেখেন, প্রায় 4000 জন লেজিসলেটরের মধ্যে মানে এমএলএ এমপিদের মধ্যে 50% এমএলএ এমপি তারা দলত্যাগ করেছিল। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই রাজীব গান্ধী সেই সময় এই যে এই আইনটি অ্যান্টি ডিফেকশন ল সেটি এনেছিলেন 1985-এ, এবং সেটি প্রথম এটা ইন্ট্রোডিউস হলো। এবং এই যে অ্যান্টি ডিফেকশন ল 10 শিডিউলে এলো, সেখানে কিছু বার ছিল ইনিশিয়ালি। দেখবেন আপনি যদি আইনটি পড়েন তাহলে দেখবেন যে ইনিশিয়ালি যে জুডিশিয়াল স্ক্রুটিনি করা যাবে না, পরবর্তীতে সুপ্রিম কোর্ট 1993-তে বললো যে না, জুডিশিয়াল রিভিউ করা যাবে। এই পর্যন্ত আমরা পৌঁছি, কারণ দেখবেন ল একটা ডাইনামিক। এখনো পর্যন্ত সরকার ভাঙার সবথেকে বড় দায় ইন্দিরা গান্ধীর, সবথেকে বেশি সংখ্যক নাম্বুদিরিপাদের সরকার থেকে শুরু করে পর একদম। আমি যে কথা বলছিলাম, দেখুন এই যে ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। আচ্ছা, যখন এই কনস্টিটিউশনটা আমাদের কনস্টিটিউশনাল যা ফ্রেমার, তারা যখন মানে এই কনস্টিটিউশনটা ফ্রেম করছে, তখন ভাবতেও পারেনি যে আমাদের দেশে রাইট টু রিকল নেই। মানে একবার ম্যান্ডেট দেওয়ার পরে যে মানে কেউ এতটা নীতি নৈতিকতাবিহীন মানুষজন ইলেক্টেড হয়ে যাবে আমাদের আইনসভায়, যারা মানুষের ম্যান্ডেটকে একবার অগ্রাহ্য করে দলত্যাগ করবে, সেটা কনস্টিটিউশনাল ফ্রেমাররা কোনোদিন ভাবতে পারেননি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, মানুষ যখন ভোট দেয় তখন সে মানুষের ইচ্ছায় ভোট দেয়, কিন্তু যখন জনপ্রতিনিধি মানুষের ইচ্ছার ভোট পেয়ে তারা যখন আইনসভার সদস্য হয়ে গেলেন, তখন তারা মানুষের ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে, তারা একবার মানুষের ম্যান্ডেট কিন্তু নেন না, সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু একটা রাজনৈতিক দলে যোগদান করেন। দেখুন আমাদের যে অ্যান্টি ডিফেকশন ল, সেখানে যদি আপনি যে দেখেন যে কী কী ক্ষেত্রে যে অ্যান্টি ডিফেকশন ল কেন ডিসকোয়ালিফাই হবে একজন এমএলএ বা একজন এমপি, সেখানে বলা আছে যে ভলেন্টারিলি যদি মেম্বারশিপ গিভ আপ করে, যদি মনে করে যে অন্য একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবো, আমি বলছি এত সরকার মানে এত আইনের সংশোধন হয়, এই আইনের সংশোধন কেন হলো না? দেখুন আইনসভা আমাদের দেশে এর আগে ইউপিএ এবং এখন নরেন্দ্র মোদী সরকার কেউ করলো না। এই জন্য আমি প্রেক্ষিত বললাম, আমি এই জন্য রাজীব গান্ধী পর্যন্ত বললাম যে কংগ্রেস একসময় বেনিফিটেড হতো, সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী কিন্তু অ্যান্টি ডিফেকশন ল এনেছিল। তার কারণ তারা বুঝেছিলেন এই আমাদের দেশে যে আইনের যে কারণটা সহজ, যে এমএলএ এমপি কেনা বন্ধ হয়ে যাবে, বাজারটা উঠে যাবে। একদমই। দেখুন আমি এই যে কথা বলছি না, আমাদের দেশে যে আইনের যে ফ্রেমওয়ার্ক, সেখানে আইনসভায় আইন তৈরি করতে পারে।
আমাদের দেশে জুডিশিয়ারির আইন তৈরি করার কোনো স্কোপ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, জুডিশিয়ারি কি বলতে পারে? জুডিশিয়ারি বলতে পারে যেটা একটা তৈরি আইন, সেটা সংবিধানের পরিধির মধ্যে কি নাকি তার বাইরে। দেখো, অ্যান্টি ডিফেকশন ল এসেছিল, তবে কোনো দলই এটা ঠিক সিরিয়াস হয়নি যেটা স্ট্রং হওয়া উচিত। এটা খালি মানে ইনক্লুডিং বিজেপি। এক্স্যাক্টলি, আমি নিজের দখল ছাড়তে পারি না, আমি নিজেকেও বলছি। বামফ্রন্ট যখন এখানে ছিল তাদের ক্ষেত্রেও তাই। পঞ্চায়েত, আমি আসছি দাদা, তারপরে আসো। পঞ্চায়েত ল হলো 213 অ্যাড হলো, 213 যখন আরে শোনা 213 যখন অ্যাড হলো, 213 যে প্রসেসগুলো এমন ভাবে করা হলো যেটা আলটিমেটলি খাই দেবে না। একটা মজার জিনিস দেখো, বিরোধীরা বললো যে কোর্ট পারে না, কিন্তু কোর্ট অনেক কিছু পারে। প্রেসিডেন্ট সেট করতে পারে বেশ কিছু ক্ষেত্রে। পঞ্চায়েতে যখন মেম্বাররা ডিফালকেশন হয় তখন চলে যায়, কোর্টে মামলা হয়, কোর্টেও চলে যায়। তোমরা বলো তো, লাস্ট তোমার ক্যারিয়ারে তুমি মনে করে আমাকে একটু বলো যে ইলেকশন পিটিশন, একদম কোনটা আজ পর্যন্ত শেষ হয়েছে? কিন্তু আমার পরবর্তী বিষয়ে যেতেই হবে। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, প্রচুর মন্তব্য দলবদল নিয়ে। আপনারা কি বলছেন? শঙ্খদীপ দত্ত তিনি লিখছেন, বিধানসভা ভোট আসতেই আবার দলবদলের রাজনীতি শুরু হয়ে গেল। তাপস চৌধুরী লিখছেন, রাজনৈতিক নেতা নেত্রীরা নিজের ফায়দা ছাড়া কিচ্ছু বোঝেন না, এটা ভোটারদের বুঝতে হবে। সৌম্য চক্রবর্তী লিখছেন, ইচ্ছে মতো দলবদল আটকাতে আরও কড়া আইন আনা দরকার। সায়ন বন্দ্যোপাধ্যায় লিখছেন, কেন্দ্রে বিজেপি যা করে এ রাজ্যে তৃণমূল তাই করে, একই মুদ্রার এপিট ওপিট। অভিরূপ বিশ্বাস লিখছেন, ভয় আর প্রলোভনের রাজনীতিতে মূল্যবোধ বিলুপ্ত প্রায় হতে বসেছে। ঠিক এই জায়গা থেকে আমার পরের বিষয়ে আসব, সেটা এই বেলঘরিয়া শুট আউট কাণ্ড, যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করছেন যে আমিও খুন হয়ে যেতে পারি। কোন প্রেক্ষিতে বলছেন দেখাবো। রাত তখন সবে 8:45। বেলঘরিয়ার জনবহুল এলাকা উত্তর বাসুদেবপুর। চায়ের দোকানে ভিড়, আর ঠিক তখনই মোটর বাইকে এসে একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুলি লাগে সন্তু দাস নামে এক সাধারণ যুবকেরও, যিনি বান্ধবীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে দোকানে চা খেতে এসেছিলেন। আর এই শুট আউটের পর খুনের আশঙ্কা করছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। আমি এর আগে অনেক হাইলাইট করেছি, কোনো ব্যাপার কিছু হয়নি, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। খোদ তৃণমূল কাউন্সিলর যা বলছেন তা শুনলে যে কেউ ভয়ে কাঁপবেন। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এরকম বিকাশের মতো হামলা হতে পারে? একদম হতে পারে। এখন ওরা হুমকি দিচ্ছে না, এখন সোজা শুট করছে। সিএমকে জানিয়েছেন? না, সিএমকে জানাইনি, চিঠি মাধ্যমে জানিয়েছি। জানিয়েছেন যে এরকম লোক আমাদের সঙ্গে এরকম করছে। কি বলছে? তখন তো বছর 2 খানিক হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে সব ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে। এই তৃণমূল ছাড়া কোথায় গুন্ডা থাকবে? এই ভিকি যাদব বা ভিকি যেই হোক বা যারই নাম নিচ্ছ, সবই তো মদন মিত্র লোক তাবেদারি করে যাচ্ছে। তো মদন মিত্র কামারহাটি বানিয়ে দিয়েছে বেলঘরিয়াটাকেও। মানে এরা সবই তৃণমূল। লুটছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। শুটআউটের ঘটনায় ভিকি যাদব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি মূল অভিযুক্ত ইন্দোল যাদবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অথচ সেই ধৃতের পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে মামলা সাজানোর মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। বিকি নামে কেস সাজানো হচ্ছে। আমি বলছি, জোরে গলা বলছি, বিকি ছিল না, ভুল কেস সাজানো হচ্ছে বিকি নামে। যদিও পুলিশ সূত্রে দাবি, শনিবার রাতে ভিকির জন্মদিনের পার্টিতেই আইএনটিটিউসি নেতা বিকাশ সিংকে গুলি করার ছক কষা হয়। এরপর ভিকির বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে ঘটনাস্থলে যায় ইন্দোল যাদব সহ 3 দুষ্কৃতী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এক হচ্ছে যে দাপুটে কাউন্সিলররা তারা মনে করছেন যে তাদের জীবন বিপন্ন, এবং কলকাতায় জেলায় জেলায় সর্বত্র, এবং এটা যে ওটিটি এফেক্ট, সিনেমা দেখে তারা অ্যাজিউম করছেন, ভয় পাচ্ছেন, বেশি আশঙ্কা করছেন তা নয়। কারণ এর আগে আমরা মালদায় দুলাল সরকার দেখলাম, পানিহাটির অনুপম দত্ত দেখেছি, অর্থাৎ সুশান্ত ঘোষের ওপর ভয়ঙ্কর ট্রিগার জ্যাম না হয়ে গেলে এই তালিকায় আনফর্চুনেটলি তিনিও যোগ হয়ে যেতেন। তো রোজ দেখতে পাচ্ছি।
না, উনি ব্যক্তিগতভাবে কি আশঙ্কা করেছেন সেটা ঠিক ভুল ইত্যাদিতে আমি যাচ্ছি না। একটা ঘটনা ঘটেছে, একজন মার্ডার হয়েছে, এরপরে তার আশঙ্কা ইত্যাদি নিয়ে অ্যানালিসিস করার কোনো জায়গা নেই। সেখানে স্বাভাবিকভাবেই যারা করেছে একজন গ্রেপ্তার হয়েছে, বাকিদের গ্রেপ্তার হওয়া দরকার। এবং এটা শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যেকার, মানে একটি রাজনৈতিক দলের মধ্যেকার বিবাদ ইত্যাদি কিনা, এই ধরনের জল্পনা কল্পনা গুলিবিদ্ধ হয়েছে আগে, মানে মার্ডার নয়, গুলিবিদ্ধ হয়েছে। তুমি যে ঘটনাটা বললে, হ্যাঁ হ্যাঁ সরি, গুলিবিদ্ধ হয়েছে, হ্যাঁ মানে ঠিক ক্রাইম ঘটেছে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব ইত্যাদি আছে কিনা, তিনি ভিকি যাদবের পাশে দাঁড়ালেন কিনা, কে করেছে বলে মনে করছেন, এইগুলো আমরা জল্পনা করতে পারি, কিন্তু পুলিশের কাজ। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে পুলিশ এখনো পর্যন্ত যা ব্যাখ্যা দিচ্ছে তাতে শাসক দলের কাউন্সিলর খুশি না। সেটা দেখুন, তাকে খুশি করাটা পুলিশের কাজ হতে পারে না। ইনভেস্টিগেশন পুলিশ তার মতো তথ্য প্রমাণের ভিত্তিতে করবে। তাতে যদি শাসক দলের কেন, যে দলেরই হোক কাউন্সিলর, তাকে খুশি বাদ দাও, মূল অভিযুক্তকে এখনো ধরা যায়নি। সেটা আপনি 100 বার বলতে পারেন যে মূল অভিযুক্ত এখনো ধরা পড়েনি, কিন্তু ধরা সে পড়বেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একজন যখন ধরা পড়েছে, ভিকি যাদব ধরা পড়েছে, আর একজন ধরা পড়ে যাওয়ার ঘটনাতে অমিতাভ দত্ত যখন মার্ডারের কথা আসলো, সেই ঘটনার পর যে মূল অভিযুক্ত যে গ্রেপ্তার হয়েছিল সে বেল পেয়ে গেছিল, মনে আছে নিশ্চয়ই? অমিতাভ দত্ত বলে কেউ নেই, অনুপম দত্ত। সে বেল পেয়ে গেছিল। বেল পেয়ে যাওয়ার সময় কোনো কোর্টে অর্ডারটা তোমরা দেখেছিলে, হাইকোর্টে প্রশ্ন করেছিল যে লোকাল পিপি কোনো অবজেকশন পর্যন্ত করেনি। সুতরাং মার্ডারটা কেন হয়, কি জন্য হয়, আর তৃণমূল যারা করে তাদেরকে ভয় থাকাটা স্বাভাবিক। কারণ আজকে আছে, কালকে ভাদু শেখ হয়ে যায়। ভাদু শেখের বউর কথা মনে আছে তো, আমার ভাদু তো একা খেত না, সবাইকে দিয়ে খেত। এখানে আমি সলিলদার কাছে, পোডিয়ামে সলিলদাকে যেতে বলবো। আমি বলছি সলিল ভট্টাচার্যের কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে একটা রাজ্যে যখন বুকে কাউন্সিলরের কাছে লক্ষ্য করে পিস্তল চলে এবং ট্রিগার জ্যাম হওয়ার পরে দেখা যায় যে তিনি বেঁচে গেলেন এবং সৌভাগ্য তার, কিন্তু যদি ট্রিগারটা জ্যাম না হতো বাঁচতেন না। এই তর্ক বিতর্কের নিট ফলটা কি? নিট ফলটা হচ্ছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে সলিলদা, এক, অস্ত্র কোথা থেকে আসছে, এবং দুই, যে এত ক্রিমিনাল, এত সুপারি কিলার, এরা কোথা থেকে ঢুকছে। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই, যেটা শাসক দলের নেতারা বলেন যে পাশের রাজ্য থেকে ঢুকছে, পাশের রাজ্য থেকে ঢুকছে মানে এক, এই রাজ্য পুলিশের ব্যর্থতা তারা আগে ধরতে পারছে না, এবং দুই, পাশের রাজ্য, তাহলে আমরা ধরে নেব যে পাশের রাজ্যের থেকে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্রাইম করা সহজ। সলিল ভট্টাচার্যের সময় শুরু এখন। সুবোধ সিং তো এখনো ভেতরে, তারপরে কি বন্ধ করতে পেরেছো? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এখানে। আমি তোমার পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটা আর কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে টিএমসি ভার্সেস আইএনটিটিইউসির লড়াই, বখরার লড়াই, অনৈতিক রোজগারের লড়াই, এক্সটর্শনের লড়াই, পাওয়ার সিন্ডিকেটের লড়াই। এইসব লড়াইয়ের আউটকাম হচ্ছে এটা। কি ঘটেনি ব্যারাকপুরে বলো? তুমি বলো সুবোধ সিং তো বেউট জেল থেকে করে, তাহলে এখন তো এখানকার জেল থেকে জেল থেকেও করছে তো, এবার সেই ঘটনাই আসবে। তুমি কয়েকদিন আগে নৈহাটিতে হয়েছে, তোমার মনে নেই? শিল্প বিপণী সংস্থায় ডাকাতি হলো। ব্যারাকপুরের টিটাগড়ের পাশেই তোমার সোনার দোকানে 396 হলো, ডাকাতি উইথ মার্ডার, বাবার সামনে ছেলেকে হত্যা করা হলো। তোমার মনে আছে স্কুল বাড়িতে শিশুদের স্কুলের ছাদে বোম চার্জ হলো। তোমার মনে আছে বিরিয়ানির দোকানে শুট আউট হলো, বোম চার্জ হলো। দিনের পর দিন কিন্তু ব্যারাকপুরের জায়গায় হয়েছে। যে আমরা যখন চাকরি করেছি তখন থানার সংখ্যা যা ছিল, কমিশনারেট হওয়ার পরে সুমন ওটা তার ডাবল হয়ে গেছে। এখনো কিন্তু ওখানে যখন 2জন আইপিএস অফিসার ছিল, এখন 10 জন আইপিএস অফিসার রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এখানে। এবং আমি তোমাকে আরো রিসেন্টলি কমিশনারও বদল হলে, এবং কমিশনারও বদল হয়েছে, তাতে কিন্তু হেরফের হবে না। কে কত বখরা পাবে সেই নিয়ে গন্ডগোল। তোমার আমি বলছি, যে অ্যারেস্টটা হয়েছে বিকাশ সিং ভার্সেস যে আননোন যে কিলার, যে এই যে ভিকি যাদবকে ধরা হয়েছে, কাউন্সিলর কিন্তু দ্যাট ফার্মলি বলছেন হি ওয়াজ নট দেয়ার, ইট ইজ এ কনকক্টেড অ্যারেস্ট। এখনো পর্যন্ত হিন্দল যাদব না কার নাম বলছে, আর তার একদিন আগে কিন্তু একটা বলেছিল প্রণয় ঘটিত মহিলা সংক্রান্ত কোনো ব্যাপার দিয়ে মিনিমাইজ করার, লঘু করে দেখাবার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। এই যে সাপ্রেশন অফ ফ্যাক্টস, সাপ্রেশন অফ কেসেস, রং ইনভেস্টিগেশন, রং লাইন অফ ইন্টারোগেশন, এর ফলে কিন্তু রেকারেন্স অফ ক্রাইম, রেকারেন্স অফ এক্সটর্শন, রেকারেন্স অফ মার্ডার। তোমার মনে আছে বাই ইলেকশনের সময় জগদ্দল থানার 10 মিটার দূরে মার্ডার হলো, 10 মিটার দূরে, জাস্ট ইলেকশন কমেন্টস হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে মার্ডার হলো। আজও আমরা জানলাম না কি হলো, আজও আমরা জানলাম না নৈহাটির কেসে যেখানে তাড়া করে তাড়িয়ে মারলো, গুলি করে মারলো, তৃণমূলকে মারছে। ইট ইজ এ রিফট ইন্ট্রাপার্টি রিফট বিটুইন টিএমসি এন্ড সুশান্ত ঘোষকে কারা অ্যাটেম্প করেছে মূল অভিযুক্ত এখনো ধরা পড়েনি, ধরা পড়েনি, তার ধারে কাছে পৌঁছতে পারে না। বিকজ
24 ঘন্টা পার হলো এখন অ্যারেস্ট হলো না, 48 ঘন্টা পার হলো অ্যারেস্ট হলো না, 72 ঘন্টা পার হলো তাই ভিকি যাদব অ্যারেস্ট হয়ে গেল। ইউ আর নট এ পার্ট অফ ইন্টারোগেটর, ইউ আর নট এ পার্ট অফ ইনভেস্টিগেশন। কিন্তু আমাদের যেটা বোঝাবে আমরা সেটা বুঝবো না, রং লাইন অফ ইনভেস্টিগেশন। এখনো কিন্তু আসল লোক কিন্তু এটা তোমার কাউন্সিলর নিজে দার্থহীন ভাষায়, তুই কাদের কাউন্সিলর? শাসক দলের কাউন্সিলর, প্রতিষ্ঠিত কাউন্সিলর এবং প্রেজেন্ট কাউন্সিলর, উনি কিন্তু সমানে বলে যাচ্ছেন না আমি বিশ্বাস করি না ভিকি ও যাদব ওই সময় ছিল। এবং পুলিশও ভালো করে জানে আসল কালপিট হ্যাজ নট ইয়েট বিন ন্যাপড, নট ইয়েট বিন পুট আন্ডার অ্যারেস্ট, নট দ্য মোটিভ অফ মার্ডার ইজ আনআর্থ, হয়নি এখনো। একদম ঠিক, ঠিক এইখান থেকে আমি আসবো সমিতদা, কিন্তু তার আগে সুশান্ত ঘোষ কি বলছেন আমি বলছি। আবার সেই তালিকাটা মালদার দুলাল সরকার, পানিহাটির অনুপম দত্ত, এখনো পর্যন্ত এই সুশান্ত ঘোষ মামলায় মূল অভিযুক্ত ধরা পড়েনি, নিরাপত্তা রক্ষী নিয়ে সুশান্তবাবুকে ঘুরতে হচ্ছে, ফ্রিলি মুভ করতে পারছেন না। কি বলছেন এরা দেখুন। আমার মনে হয় প্রকৃত অপরাধী যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে আমার কি যোগসূত্র, এবং যাদেরকে ধরা হয়েছে তারাই প্রকৃত অপরাধী কিনা না পিছনে অন্য কোনো মাথা আছে সেটা এখনও রহস্যের মধ্যে রয়ে গেছে। যারা এই জিনিসটা ঘটাতে চেয়েছিল তারা হয়তো এখন আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে, সেই একটা তো আশঙ্কা থাকতেই পারে। পরের পর কিন্তু সৌম্যদা আত্মসমালোচনা শোনা গেছিল। বকটুয়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যেখানে যত বোমা বন্দুক গুলি আছে সব উদ্ধার করে নষ্ট করতে হবে। কসবায় সুশান্ত ঘোষের হামলার পর ববি হাকিম বলেছিলেন পুলিশকে বলবো অ্যাক্ট নাও। সৌগত রায় মাঝে মাঝেই বলেন যে কলকাতা শহর কি বিহার থেকে 9mm পিস্তল আসছে, পুলিশ কি করে, কিন্তু আলটিমেটলি ফল বলে দিচ্ছে যে কোনো কিছুতে কাজ হচ্ছে না। না, কারণ সৌরভ মূল জায়গাটা দেখুন, এই যে রাঘবেন্দ্র বাজপেয়ীর কথা আবার আসবে এবং এনাদের কথাও আসবে, কোথাও কিন্তু রাজনৈতিক আদর্শের জন্য খুনোখুনিটা হচ্ছে না, কোনো একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘিরে ধরছে। সেই জায়গায় দাঁড়িয়ে বার করে এমন ঘটনা ঘটছে যেখানে রাজনীতিতে থাকা লোকজন তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা রাজনীতিতে আছেন, তারা রিস্ক নিতে পারছেন, তারা তাদের মতো করে লড়াই করছেন, উন্নয়নের জোয়ারে তাদের চোখে নোনা জল ঢুকে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছেন এবং তারা তাদের প্রাণ বাজি রাখতে পারছেন। কিন্তু ওইখানেই বেঞ্চিতে বসে চায়ের দোকানে এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গিয়ে চা খাচ্ছিলেন, তার গায়েও গুলিগোলা লেগে যাচ্ছে। ফলে আমরা যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তাদের কিন্তু খুব অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আপনারা যারা রাজনীতি করেন তারা জীবনের জন্য লড়াই করুন, তারা উন্নয়নের জন্য লড়াই করুন, বাকি মানুষগুলোর গায়ে যে গুলি লেগে যাচ্ছে, আপনাদের যে লোকজনগুলো একে অপরকে গুলি করছেন তাদের টিপটা ঠিক করে করতে হবে। আমি জাস্ট যোগ করছি, ওইখানেই ব্যারাকপুরে তোমার মনে আছে রেল লাইনের ধারে বোম পড়েছিল, একটা 14 বছরের বাচ্চা মারা গেল কদিন আগে। আমি জাস্ট দুটো কথা বলি সুমনদা, একটা হচ্ছে আমি আগের বার বলতে পারলাম না, মানে আমার খুব ভালো লাগলো আজকে এসে যে উকিল তরুণ যদি চায় দলত্যাগের বিরুদ্ধে একটা করা আইন হোক, আর বিজেপি নেতা তরুণ যদি মনে করে মোদি দলত্যাগের কথা বলে ঠিক করেছিল। যাকে আমি এখন যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, এই অনুপম দত্ত, দুলাল সরকার, সুশান্ত ঘোষ, এদের সবার ক্ষেত্রেই একটা বিষয় কমন, এবং আমি তোমার আলোচনা আসলে আমি একটা নাম যোগ করি তোমাদের মনে করাই, হচ্ছে মনোজ উপাধ্যায়, ভদ্রেশ্বর পুরসভার হচ্ছে চেয়ারম্যান 2017 সালে, আজ অব্দি কনভিকশন হয়নি, কেউ শাস্তি পায়নি আজ অব্দি। আমি বলছি প্রতিটা ক্ষেত্রে, সুশান্ত ঘোষের ক্ষেত্রে তো শোনা যাচ্ছে নাকি যে নাকি পাঠিয়েছিল মারতে, বলা হচ্ছে তার নাকি হঠাৎ করে মৃত্যু ঘটে গেছে, এর মধ্যে ন্যাচারাল ডেথ হয়ে গেছে নাকি, তার ন্যাচারাল না ন্যাচারাল যাই হোক সেটা তর্ক সাপেক্ষ। এখন প্রশ্নটা হচ্ছে আমি শুনেছি দুর্ঘটনায় মৃত্যু। হ্যাঁ, তাই তো, সে তো বটেই, তৃণমূল ক্ষমতায় আছে, এটাই তো একটা দুর্ঘটনা। আমি বলছি যে সুতরাং কি কারণে অন্য দল ছেড়ে দাও, নিজের দলের নেতারা খুন হওয়ার পরেও এই সরকার কাউকে শাস্তি দিতে পারে না, এদের টিকিটা কোথায় বাঁধা আছে আমাদেরকে জানতে হবে। তার সঙ্গে একবার আমার সমিতার কাছে আসতে হবে। সমিতা একটা সোজা কথা বলুন। তখন রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করে 34 বছরে কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়া থেকে শুরু করে নেতাই নন্দীগ্রাম করেছে, তাদের কাছে বোম গুলির কথা আমি যেটা বলতে চাচ্ছি, কোনদিন খুন দেখেনি, খারাপ থেকে খারাপ বলতে শিখেছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স, যেখানে প্রশাসন আলিমুদ্দিন থেকে চলবে না, প্রশাসন না হয়ে অর্থাৎ আপনারা 2024 সালের সেপ্টেম্বর মাস এসটিএফ বিহারের ভাগলপুরের অস্ত্র ভান্ডারের হদিস পেল, আপনাদের ক্যামেরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে, দুম করে পেয়ে গেল, কেপি অ্যারেস্ট করে দিল অস্ত্র সহ। দুরন্ত এক্সপ্রেসের শিশু চুরি,
কে করছে? এই তো আবার বলুন, তিনজন জেএমবি প্লিজ। হ্যাঁ, সত্যজিৎ বিশ্বাস মারা গেলেন তৃণমূলের খুন হলেন, কিরকম অদ্ভুত দাঁড়ান না, সরস্বতী পুজোর উদ্বোধন হচ্ছে, হাজার হাজার লোক উপস্থিত, ঠিক গুলি করার সময়টা নাকি সবার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। যাকে বিতর্ক চলতে দিতে পারি না। আমি বিশ্বনাথ চক্রবর্তী হলো এই সমিতদা শতরূপ থামালাম। আমি বিশ্বনাথ আমি আসবো, অনির্বাণের কাছে আসবো। আমি আলিমুদ্দিন স্ট্রিট, নবান্ন কিচ্ছুতে যেতে চাই না। আমি যেটা যেতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে গুলিটা লাগছে, যে লোকটি ডাক্তার দেখাতে গেছিলেন, চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তার গুলিবিদ্ধ কেন হতে হবে? ভাটপাড়ায় আমরা দিনের পর দিন দেখেছি মানুষ বাজারে যেতে পারেননি। আমি বলছি তার জন্য তরুণজ্যোতি দায়ী হতে পারে, অনির্বাণ দায়ী হতে পারে, কিন্তু দিনের পর দিন এটা হচ্ছে। উদাহরণের লিস্ট 21-এর বিধানসভার আগে 20 সালের 18ই সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পরপর বোমা ছোঁড়া হলো, সেখানে 14 বছরের এক কিশোরের প্রাণ চলে গেল। 22-এর 14ই নভেম্বর বীরভূমে গ্রাম দখল হচ্ছে, ভাবুন তো, মধ্যিখানে পড়ে গেল একটা নাবালক, তার গুরুতর বোমাবাজিতে জখম হলো। এর দায় কে দেবে? আমি আপনাকে বলছি যে ধরুন পশ্চিমবাংলার রাজনীতির দুর্বৃত্তায়ন ছিল না, এটা আমি বলতে রাজি নই, বহু আগে থেকেই ছিল, কিন্তু দুর্বৃত্তরাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এটা ছিল না। পশ্চিমবাংলায় এখন কার্যত দুর্বৃত্তরাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। পুলিশ কি করছে? আমি আবার বলছি যে এই যে ধরুন ব্যারাকপুরের উদাহরণটা দিলেন, ব্যারাকপুরের যে উদাহরণটা আপনি দিলেন, ব্যারাকপুরের শিল্পগুলো সব বন্ধ। আপনি প্লিজ আমার সাথে একদিন চলুন, ব্যারাকপুরের কাজ নেই, মানে মোড়ে মোড়ে শয়ে শয়ে ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, সময় কাটাচ্ছে, মদ খাচ্ছে। এই লোকগুলোকে আপনি ব্যবহার করছেন পার্টির কাজে, এবং এরা আপনার রাজনীতির উপর নির্ভর করে মানে বিভিন্ন জায়গায় থেকে কিছু টাকা রোজগার করছে। এবং আপনি যদি এই ছেলেগুলোকে যদি ললেসনেসের মধ্যে না রাখেন, আপনার নিজের রাজনীতিটাই রাখতে পারবেন। কনভিকশন নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। ঠিক আছে, চিন্তিত হয়েছে, ভালো কথা। মনোরঞ্জন পাত্র নামে একজন সিপিএম নেতা আছেন, খুবই দাপুটে নেতা, তিনি কিন্তু কনভিক্টেড হয়েছেন খুনের দায়ে, এবং সেটা কোর্ট কনভিক্ট করেছে, দ্যাট হি ইজ আ কনভিক্টেড মার্ডারার। তারপরও সদরূপদের তরফ থেকে পদক্ষেপ কি জানেন, তাকে একদম খবরে বহাল রেখেছে, তিনি দিব্য রয়েছেন। আজকে যদি কনভিকশন নিয়ে প্রশ্ন তুলতে হয়, আগে মনোরঞ্জন পাত্রকে দল থেকে বের করুন। যদি খুনে কনভিক্টেড হয়ে থাকে, তাহলে তাকে দল থেকে না বের করে অন্যদের কনভিকশন নিয়ে প্রশ্ন। একটা প্রশ্ন, যখন তৃণমূল 11 সালে ক্ষমতায় আসলো, মানে 177টা আসন পেয়ে, তাতে ল অ্যান্ড অর্ডার কি ছিল 4 বছরে, আমরা 5 বছরে দেখেছি। তারপরে 16 সালে আসন বাড়ালো 213, তাতে কি অবস্থা হলো জানলাম। 214তে কি হলো, এই 5 বছরে আরো ডিটোরিয়েট করলো। আমি ভয় পাচ্ছি 250টা আসন যারা দাবি করছে, যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস 250 আইন শৃঙ্খলা বলে কিছু করতে পারে। আমি পরের প্রতিবেদনে এখানে থেকে পরিষ্কার যাব, সেটা হচ্ছে আবার সেই সাধারণ মানুষ, নিরীহ মানুষের প্রশ্ন। যারা রাজনীতি করছেন না, গুলিবিদ্ধ হওয়ার জন্য তারা রাজনীতি করছেন না, তাদের গুলিবিদ্ধ হওয়াটাও ক্রাইম এবং সেটাও মারাত্মক, কিন্তু পাশাপাশি যে মানুষটা ডাক্তার দেখাতে যাচ্ছেন, গুলিবিদ্ধ হতে হচ্ছে তাদের। আমি বলছি যে ভাটপাড়ায় দিনের পর দিন মানুষ সকালে বাজারে যেতে পারতো না এই বোমাগুলির লড়াই। কেন দিনের পর দিন এই জিনিস চলবে? পরের প্রতিবেদন। আতঙ্ক তো যথেষ্টই আছে, আমি বেঁচে ফিরেছি, নাও তো ফিরতে পারতাম। চা খেতে গিয়ে গুলি খেতে হলো। বেলঘরিয়ায় শুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস, কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। রাস্তায় বেরোলে যে কি করবে, কি হবে, আজ বাড়িতে ফিরবে কিনা, তো কেউ কি বলতে পারে না, কেউ যারা রাস্তা দিনকাল অবস্থা পড়েছে। ওই তো হঠাৎ গেল, ডাক্তারখানা গেল, লেগেছে, সুন্দর তো হবেই, একটাই ছেলে আমার। এই ঘটনার পর থেকেই ভয় সিটিয়ে রয়েছে এলাকাবাসী, অনেকে বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। অনেক ভয় আছে দাদা, আজ পর্যন্ত এইসব হয়নি, যা কালকে হয়েছে। আদমি কি করবে, আমরা চা খাবো, গলি মারে, ওর থেকে মারবো, আমাদেরকে লেগে গেলে কি করবো? আমরা লোক বেরোতে পারবে এবার, মানে কারো বাড়িতে মানে ঝগড়া আছে, ঝামেলা আছে, যা আছে, তো কি আম পিপল, ম্যাঙ্গো পিপল মরবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে আজকে গোটা দিন যাদবপুরে কি ঘটলো এবং সেই প্রশ্নে আসবো যে আজ সাদা পোশাকের পুলিশ কিন্তু ক্যাম্পাসে ডিপার্টমেন্টের মধ্যেও দেখা গেল, সেটা থেকে আরেকটা বৃহত্তর প্রশ্নের জন্ম দেয়। কিন্তু তার আগে প্রতিবেদন আপনাদের জন্য। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও।
5ই মার্চ পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে প্রবেশ করল পুলিশ, ঢুকে গেল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভেতরে। যে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বিতর্ক, সেই কলকাতা পুলিশ আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটা দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে 5 নম্বর গেটের ভেতরে যে পিজি আর্টস বিল্ডিং, সেখানে এসে উপস্থিত হয়েছেন। এমনি আমরা ডিউটিতে এসেছি, দেখতে এসেছি কিরাম আছে, সিচুয়েশন দেখতে এসেছি, এছাড়া কিছু না। না না, কেউ বাধা পায়নি, সবাই নিজের মতো করেই ঢুকেছে, নিজের অফিসে আছে। ক্যাম্পাসে পুলিশ ঢোকায় তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। যখন আমাদের এতগুলো ছাত্র ইন্দ্রানুজ যখন গাড়ির তলায় চাপা চলে গেল, কই ইন্দ্রানুজকে তো কোনো পুলিশ তো নিয়ে চলে গেল না। অভিনবর ওপর দিয়ে যখন অভিনবর পায়ের ওপর দিয়ে যখন গাড়ি চলে গেল, তখন কই অভিনবকে ধরে তো কোনো পুলিশ নিয়ে গেল না। উনি মানে পুলিশের কাজ কি? শাসকের নিরাপত্তা। যদি মানুষের লাইফ থ্রেট থাকে তাহলে কাউকে তো বাঁচানোর জন্য রেস্কিউ করতে আসতে হবে। প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য, আমরা পুলিশ থাকাতেও কোনো অসুবিধা নেই। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলাকারীর দাবি 7ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তারা হাজিরা দেন। অভিযোগ সেদিন তাদের কাছ থেকে তাদের মোবাইল চাওয়া হয়, তারা আপত্তি করেন। অভিযোগ তারপরেও তাদের হেনস্থার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রথম দিন থেকে ছাত্রদের কর্নার করে এই কোর্টে, লকআপে, বিভিন্ন জায়গায় ফোন কেড়ে নিয়ে বা হুমকি দেওয়ার মাধ্যমে ভয় দেখিয়ে ছাত্রদের একটা দুর্বল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরাও আছি, শেষ পর্যন্ত আছি লড়াইয়ে। লিগাল যে যতটা যেমনভাবে কোর্টের মধ্যে আছি, তেমনভাবে কোর্টের বাইরে রাস্তাতেও আছি। সেদিন বলছে পুলিশ ঢোকাই উচিত ছিল, পুলিশ অপদার্থ, কেন ঢুকে শান্তি রক্ষা করতে পারেনি যাদবপুরের মধ্যে, এটা পুলিশের দোষ। আর আজকে যখন পুলিশ ঢুকে ওই কথার পরে, তীর্থঙ্কর ঘোষের মানে কোর্টের কথার পরে যে কোনো সময় শান্তি রক্ষার জন্য পুলিশ যাদবপুর ক্যাম্পাসে ঢুকতে পারে, তখন ঢোকাতে এখন কি গায়ে ফসকা পড়ছে? এদিকে সোমবার সকাল 11:30 নাগাদ নিজেদের মধ্যে বৈঠকে বসে যাদবপুর কর্তৃপক্ষ। এরপর দুপুর 3টের সময় পড়ুয়াদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও ডেপুটেশন দিয়েই বেরিয়ে যান আন্দোলনকারীরা। ফলে মিটিং হলেও কাটল না জট। এদিকে সূত্রের খবর, ক্যাম্পাসে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছিল না। এদিনের বৈঠকে বিষয়টি উপাচার্যের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। সলিলদা, আজকে যখন দেখা যাচ্ছে যে অনায়াসে ক্যাম্পাসে পুলিশ ঢুকছে এবং আইআর ডিপার্টমেন্টের মধ্যেও ঢুকতে পারে, সেদিন যখন ঘন্টার পর ঘন্টা অশান্তি চলছে, সেদিনও তো সাদা পোশাকের পুলিশ ঢুকতে পারলো, তাহলে গাড়িতেও, শিক্ষামন্ত্রীর গাড়িতেও হামলা হতো না, ইন্দ্রানুজকেও গাড়ির ধাক্কা খেতে হতো না। আমি বলছি এই প্রশ্ন তো আজকে উঠবে যে আজকে যেটা সম্ভব সেটা সেদিন কেন সম্ভব ছিল? সেদিন তো বেশি করে সম্ভব ছিল, কারণ সকাল থেকে তো টেনশন ওয়াজ মাউন্টিং। না, গোলমালও হচ্ছিল না, সকাল থেকে সিন্স মর্নিং এখানে মন্ত্রী আসবে, ওয়েব কুপার মিটিং হবে, এই টেনশনটা কিন্তু মাউন্টিং ছিল। আস্তে আস্তে এই ইন্টেলিজেন্সটা তো ছিল। আজকেও তো ঢুকেছে কিসের জন্য? কোনো একটা ইন্টেলিজেন্স ইনপুটের উপর ভিত্তি করে ঢুকেছে। কি ইন্টেলিজেন্স ইনপুট? হয়তো একজন অধ্যাপককে অ্যাসাল্ট হতে পারে, একজন কারোর লাইফ অ্যাট স্টেক, সেটাকে বাঁচাবার জন্য সিভিল ড্রেসে সেই ইনফরমেশন ক্যাটার করেছে, পুলিশ অ্যাক্টেড অন দ্যাট। একদম। আমি একটু ফিরদৌসের কাছে যাই। ফিরদৌস, জোর গলায় সেদিন তুমি বলেছিলে যে আজকেও এত ঘন্টা ধরে হচ্ছিল, পুলিশ অনায়াসে ঢুকতে পারতো। আজকে দেখে কি মনে হচ্ছে যে সেদিন পুলিশের অ্যাকশন প্রয়োজন। পুলিশের ইনঅ্যাকশনও কেউ এক্সপেক্ট করে না, পুলিশের ওভার অ্যাকশনও কেউ এক্সপেক্ট করে না। সেদিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, আর যদি পুলিশ ভবিষ্যতে কোনোদিন ওভার অ্যাকশন দেখায়, সেটাও কিন্তু পুলিশের জন্য ন্যায্যতা হবে না। দেখুন, আমি এই যাদবপুর কাণ্ডে কতগুলো কথা বলি। দেখুন, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, কার অ্যাক্সিডেন্ট হোক, প্রথমে কি করা হয়, যিনি ড্রাইভার তিনি ড্রাঙ্কেন ছিলেন কিনা সেটা দেখার জন্য তার ব্লাড স্যাম্পল টেস্ট করা হয়। আচ্ছা, এই যে ড্রাইভার, যিনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার ছিলেন, তাকে 24 ঘন্টার মধ্যে, মানে সাধারণভাবে 24 ঘন্টার পরে আপনি যদি ব্লাড স্যাম্পল টেস্ট করেন, তার ব্লাডে অ্যালকোহলের উপস্থিতি আপনি পাবেন না। তাহলে অ্যাক্সিডেন্ট, তাহলে পুলিশের এই যে ইনঅ্যাকশন সেটা পরিষ্কার প্রথম। দ্বিতীয় হচ্ছে, দেখুন ওই গাড়ির সওয়ারি কে ছিলেন? একজন মন্ত্রী। সেদিন পুলিশ যদি জানতেন আগে থেকে যে এরকম একটি ঘটনা ঘটতে পারে, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কি ছিল না, এর জবাব পুলিশকে দিতে হবে। প্রথম, পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট থাকার পরেও, একদম আমি তার আগের দিনই বলেছিলাম, পুলিশের ইনপুট থাকার পরেও মন্ত্রীকে তারা জানিয়েছিলেন কিনা, আর জানানোর পরেও মন্ত্রী যদি তার পুলিশের এই ইনপুটকে অগ্রাহ্য করে ওখানে দিয়ে থাকেন, তাহলে জানতে হবে যে মন্ত্রী প্রত্যক্ষদর্শী। আপনি আমার একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এক পক্ষ এই যে ইনঅ্যাকশন আর ওভার অ্যাকশন
অ্যাকশনের কথা বলছেন না, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র মামলা করেছে যে বারবার ছাত্রদের পুলিশ জেরার জন্য ডাকছে, কিন্তু একটি পক্ষকে ডাকছে, অপর পক্ষে ডাকাডাকি নেই। ও ড্রাইভারের কথা বললো, শিক্ষামন্ত্রী গাড়ির ফরেন্সিক এখন হচ্ছে, 1 মার্চের ঘটনা। গাড়ি তো পেন নয় যে পেনটা আলমারিতে ছিল, গাড়ি সরকারি গাড়ি চলেছে, সেটা সাফসুত্র হয়েছে, 8 দিন 7 দিন পরে ফরেন্সিক করে কি পাওয়া যাবে? দেখুন সুমনদা, আপনি বা শামীমদা সেদিন যদি সত্যি ওই দিন এজিএমে উপস্থিত থাকতেন আমাদের অতিথি হিসাবে, আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, বিশ্বাস করুন আমরা বিকৃতভাবে আলোচনা করতে পারি, কিন্তু বাস্তবটা কিন্তু মানতে হবে। বাস্তবটা বলছি, আমাকে তো পুলিশ ডেকেছিল, আমার তো গোপন জবানবন্দি নিয়েছে, আমি তো প্রশাসনকে বলেছি, আমি এখনো বলছি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ আনবে না। এই যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আজকে পৃথিবীতে কি বদল হয়ে গেল যে আজকে তিনি, অর্থাৎ আমি সেদিন সমিতদা আপনার কথা আমি সমর্থন করেছি, আজও করছি। আমার বক্তব্য যে একদম আমি বলছি যে 1 মার্চ কি হয়েছিল যে 10ই মার্চ সেটা নেই। আরে তাহলে আজকে কেন চাইলেন 10ই মার্চ কেন? অনেকে ভাবেন যে অনেকে ভাবেন যে খুব কঠিন কাজ হচ্ছে, অনেকে ভাবে যে কঠিন কাজ হচ্ছে তৃণমূল জমানায় তৃণমূল করা, তৃণমূল জমানায় সিপিএম করা, তার থেকেও কঠিন কাজ হচ্ছে তৃণমূল জমানায় তৃণমূল করা। কেন আমি বলছি, ভাবো গত 4 তারিখ, আজ থেকে 5 দিন আগে তোমার এখানে এসে, আমিও সেদিন ছিলাম, অনির্বাণও ছিল, অনির্বাণ বড়াই করে বলে গেল যে যাই বলুক হচ্ছে যাদবপুর কি কোনো বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকানোর আমরা বিরোধী, আমরা পুলিশ ঢোকাবো না বা সরকার পুলিশ ঢোকাতে চায় না। 5 দিন পরে আমার কথা অনির্বাণ বলবো, কিন্তু বলতে হবে যে কেন পুলিশ ঢোকাটা খুব পবিত্র কর্তব্য ছিল আজকে। যেমন ধরো এই যে এর আগে শুনলাম যে ঠিক কথা, আদালত মনোরঞ্জন পাত্রকে অভিযুক্ত করেছে। সবাই পুরোটা অডিও বলার আগে আজকে ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে ঠিক কি হলো দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর ক্যাম্পাসে ঢোকা নিয়ে সোমবার টান টান নাটক চলল। পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা, তাকে অফিসে ঢুকতে বাধা দেওয়া হলো। বিক্ষোভকারী পড়ুয়াদের মাঝখান দিয়েই বিভাগে ঢুকলেন ওমপ্রকাশ মিশ্র। কাইন্ডলি লেট মি গো টু মাই অফিস, কাইন্ডলি লেট মি গো প্লিজ। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ঢুকে উনি ঠেলে এগিয়ে যেতে চান, কোনোই মানেন বিভিন্ন লোকজনকে ওনার গায়ের ধাক্কা আমি এবং আরও অনেকে পড়ে যায়, তাদের উপর দিয়ে মারিয়ে উনি চলে যান ওনার অফিসে। সোমবার সকালে দেখা যায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর ঘরের দরজায় সাঁটানো রয়েছে এই পোস্টার। অন্যদিকে বিভাগে ঢোকার মূল দরজার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের একাংশ। ছাত্রছাত্রীদের বিক্ষোভের মাঝেই হাত জোড় করে ঢুকে যান ওমপ্রকাশ মিশ্র। যদিও অফিসের দরজার তালা মোম দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, তালা খুলে ভেতরে ঢোকেন তিনি। দরজার সামনে বসে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারাও। অনেক দৌরাত্ম দেখেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না, এই ধরনের কোনো মানসিকতা যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে না। উনি গাড়ি থেকে বেরিয়ে এসে 2জন ছাত্রীকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট মোলেস্টেশনের পর্যায়ে অবধি গেছে। এর বেশি আর কি বলার আছে? তাই আমরা ওনাকে আমাদের শিক্ষক বলেই মনে করি না। ভেতরে যখন এই পরিস্থিতি, বাইরে তখন সাদা পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পুলিশ। এরপর ওমপ্রকাশ মিশ্রর অফিসেও আসে তারা। ওনার অফিসে আসতে বল, ঘরের সামনে আমরা থাকবো কেন, মানে উত্তেজনা, সেটা আমাদের সুপ্রিয়ার বলতে পারেন কেন। এর মধ্যেই ওমপ্রকাশ মিশ্রর ঘরে যান জুটার প্রতিনিধিরা। পুলিশকে সেখান থেকে চলে যেতে বলেন তারা। ফের একবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্যক্তি আক্রমণ বা কোনো হেনস্থা আমরা চাই না, এবং সেই জায়গা থেকে আমরা এসেছি যে কোনো রকম কোনো ওমপ্রকাশ বাবুর এগেনস্টে ব্যক্তিগতভাবে কোনো হেনস্থার কোনো ঘটনা ঘটুক আমরা চাই না। সুতরাং আমরা দরকার হলে ওনাকে আমরা বলেছি, দরকার হলে উনি যখন বেরোবেন আমরা সঙ্গে থাকবো। এবং এখন পরিস্থিতি কিছুটা শান্ত, পুলিশ বাইরে বেরিয়ে যাওয়ার পর কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত। সব মিলিয়ে দিনভর অশান্তির সাক্ষী থাকলো দেশের শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ,
এবিপি আনন্দ। দেখুন, আবার বলবো, উত্তরপ্রদেশের সীতাপুরে যা ঘটেছে তাকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। ভাবুন, ভর দুপুরে জাতীয় সড়কের ওপর দৈনিক জাগরণের সাংবাদিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পরিবারের দাবি যে রাজ্যের ধান কেনা আর স্ট্যাম্প ডিউটিতে দুর্নীতি নিয়ে সম্প্রতি একের পর এক খবর করছিলেন রাঘবেন্দ্র বাজপেয়ী, উত্তরপ্রদেশের ওই সাংবাদিক। এরপরই তার কাছে হুমকি ফোন আসতে শুরু করে। তাহলে কি দুর্নীতির খবর করার জেরেই উত্তরপ্রদেশের নৃশংসভাবে খুন হতে হলো ওই সাংবাদিককে? কোথায় গেল অপরাধ দমনে ওই উত্তরপ্রদেশ সরকারের তথাকথিত কোট আনকোট জিরো টলারেন্সের নীতি? আমি জানি না। ভাবুন, আইন শৃঙ্খলাতে কোথায় দাঁড়িয়ে আছে যোগী রাজ্য। ধান কেনায় কেলেঙ্কারি এবং জমি বিক্রির ক্ষেত্রে স্ট্যাম্প দুর্নীতি নিয়ে পরপর খবর করছিলেন সেই সাংবাদিককেই রাস্তার উপর গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। দিনে দুপুরে হাইওয়ের ওপর তাড়া করে খুন করা হলো তরুণ সাংবাদিককে। হাড় হিম করা, জঘন্য, নিন্দনীয় এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবারের এই ঘটনার পর দুটো দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যোগী রাজ্যে সাংবাদিকের এই মর্মান্তিক পরিণতিতে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, দুর্নীতির খবর করেই কি প্রভাবশালীদের রোষে পড়লেন উত্তরপ্রদেশের তরুণ সাংবাদিক? দুর্নীতি ফাঁস করার জন্যই কি চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো তাকে? কিন্তু যে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার কর্মীর উপর এভাবে আক্রমণ নেমে আসবে কেন? কর্তব্য পালনের মাসুল কেন প্রাণ দিয়ে গুনতে হবে এক তরুণ সাংবাদিককে? নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। ৩৫ বছর বয়সী রাঘবেন্দ্র দৈনিক জাগরণের স্থানীয় সাংবাদিক ছিলেন। সম্প্রতি ধান কেনা এবং জমি দুর্নীতি নিয়ে পরপর বেশ কয়েকটি খবর করেন তিনি। রাঘবেন্দ্রর বাড়ির লোকের অভিযোগ, কিছুদিন ধরেই তার কাছে হুমকি ফোন আসছিল। তাতে অবশ্য রাঘবেন্দ্র খবর করা বন্ধ করেননি, আর তাতেই সম্ভবত অস্বস্তিতে পড়েছিলেন প্রভাবশালীরা। শনিবার দুপুরে বাইকে চড়ে সীতাপুর দিল্লি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন রাঘবেন্দ্র। অভিযোগ, হেমপুর রেলওয়ে ক্রসিং এর কাছে আরেকটি বাইকে চড়ে তাকে তাড়া করে দুষ্কৃতীরা। রাস্তার উপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় রাঘবেন্দ্রকে। বুকে কাঁধে গুলি খেয়ে লুটিয়ে পড়েন তরুণ সাংবাদিক। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি তাকে। তারপর পেরিয়ে গেছে 2 দিন, কিন্তু গ্রেফতারি এখনো শূন্য। ये लोमहर्षक घटना हुई है और इस पे पुलिस टीमें लगी हुई हैं। शीघ्र इस घटना का अनावरण अभी सारी जानकारियां एकत्र की जा रही हैं। কিন্তু 2 দিন পরও কেন গ্রেফতার করতে পারল না উত্তরপ্রদেশ পুলিশ? উত্তরপ্রদেশে এই কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা? খুন করে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হবে? সত্যি প্রকাশ করাটা কি অপরাধ? জবাব দেবে যোগী সরকার। এবিপি আনন্দ।